আপনারা শুনছেন লেখক অর্ণব ঘোষের কলমে মাসান গল্পটির দ্বিতীয় পর্ব। সাল 2035। একটা পুরনো জরাজীর্ণ পড়ার ঘর। দরজার বাইরে থেকে আলতোভাবে সেই স্নিগ্ধ সুরটা কানে আসছে তার। কফির কাপটা হাতে নিয়ে লোকটা দরজার বাইরে দাঁড়িয়ে একবার টোকা মারল কাঠের দরজায়। সাথে সাথে ভিতরের বাঁশির সুরটা হঠাৎ করে মাঝপথে থেমে গেল। ভিতর থেকে গুরুগম্ভীর কণ্ঠে একটা উত্তর শোনা গেল, ভেতরে আয়। বাইরে নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন জগৎ। ভিতরে প্রবেশ করে লোকটা দেখল ফাইনালি ঘরের আলোটা বদলেছে। গত 10 বছর ধরে সে কেবল একটা ছোট্ট নাইট ল্যাম্পে কাজ করছিল। না, টাকা পয়সার জন্য নয়। কিছু কিছু মানুষ আছে যাদের অন্ধকারেই থাকার অভ্যেস। তারা মনে করে অন্ধকারে থাকলেই তারা তাদের কাঙ্ক্ষিত আলোর উৎসের সন্ধান পাবে। পাশে পুরনো হয়ে যাওয়া তেলচিটে একটা দাবার বোর্ড একইভাবে আজও সাদা রাজাকে কালো ঘুটির দল ঘিরে রেখেছে। আর একটা সাদা বোর্ডের অপর প্রান্তের শেষ ঘরে বসে নিঃশব্দে সবটা দেখে যাচ্ছে। হাত থেকে দ্য ডেভিলস বাইবেল বইটা নামিয়ে মোটা ফ্রেমের চশমা পরা চোখটা একবার ভালো করে দেখে নিল সামনের লোকটাকে। লোকটার চোখে না আছে আগের সেই ভক্তি, না আছে শ্রদ্ধা। বিরাজ করছে এক আদিম ভয়। সে শুধু আমতা আমতা করে বলল, স্যার, কাজটা কিন্তু আপনি মোটেই ঠিক করেননি। এইভাবে দুটো জীবন নষ্ট না করলেও পারতেন। চোখ থেকে চশমাটা সামান্য নামিয়ে আর চোখে লোকটার চোখের দিকে দৃষ্টি স্থির রেখে সে বলল, ঠিক ভুল সবটাই আপেক্ষিক, বুঝলে? তোমার মধ্যে আমি আজকে একটা ভয় দেখতে পাচ্ছি। ভয় পাচ্ছ কেন? ভয় না স্যার, বিস্ময়। গত 10 বছর ধরে একটাই প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কেন? আর সেই বা কোথায় গেছে? আপনাকে যতবার জিজ্ঞেস করেছি আপনি এড়িয়ে গেছেন স্যার। তোমায় আজ সবটা খুলে বলা প্রয়োজন। বসো। নিস্তব্ধ ঘরে একটা চেয়ার টানার শব্দ হলো। দেয়াল ঘড়িটা টিকটিক শব্দে এখনো বেজেই চলেছে। সময় বলছে রাত প্রায় 12:30 বাজে। কাঁপা কাঁপা কণ্ঠে লোকটা তাকে দুটো প্রশ্ন করল। আমি এই মাউথ অর্গানটা কেন বাজাই বলতে পারবে? এই দাবার গুটিগুলো কেন এইভাবে সাজানো বলতে পারবে? কেন তোমাকে আমি 3 তলার ঘরে যেতে বারণ করেছি? কোনো উত্তর দিল না লোকটা। এবারে তৃতীয় প্রশ্নটা ধেয়ে এলো। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, অদ্ভুত আর অপ্রাসঙ্গিক প্রশ্ন বলেই তার মনে হলো। ট্যাক্সিডমি কি জিনিস জানো তো? সাল 2023, শান্তিনিকেতন, ভিল উপজাতির জঙ্গল। টপ করে 5 ফুটা রক্ত ঘটির মিশ্রণে ফেলল পুরোহিত রামুক সিং। গত 10 দশক ধরে তাদের এই পূর্বপুরুষরাই এর পুজো করে আসছে। সামনের মাটির আসনে বসে রয়েছে একজন ভাবলেশহীন মানুষ। তার মাথার পিছন দিকে দৃশ্যমান মাঝারি সাইজের গাছের কাণ্ড নির্মিত বেদির উপর কৃষ্ণ রঙের মূর্তিটা মারাং বুরু। একজন জোয়ান আর একটা ঘটি করে নিয়ে এলো ক্যারিয়ন ফুলের রস। সম্পূর্ণ বাতাসে একটা বিভৎস মরা পচা গন্ধ ছড়িয়ে আছে। এই ফুলের গন্ধ বিশ্বের সর্বাধিক বাজে গন্ধ। তাদের এই গন্ধ এখন অভ্যেস হয়ে গেছে। এরপর রামুকের ঘটিতে অল্প অল্প করে সম্পূর্ণ রসটা ঢেলে দিল সেই জোয়ান। এরপর রামুক সামনের পাত্রে রাখা সেই 1 মুঠো হলুদ নিয়ে নিজের ঘটিতে ঢালল। তারপর ভালো করে সেটা মিশ্রিত করতে লাগল। এক পাশে একটা বড় সাইজের পাথরের উপর বসে আছে অঘরীনন্দ বাগচি। তার হাতে একটাই মাত্র ফুল দিয়ে তৈরি মালা। উল্টানো ঘণ্টার মতো দেখতে বৃহদাকার সেই কদাকার বিষাক্ত গন্ধময় ফুল ক্যারিয়ন।
তার মুখে একটা ক্রূর পাষাণের হাসি লেগে আছে। একদিকে সম্পূর্ণ মিশ্রণ তৈরি হয়ে গেলে রামুক চোখের ইশারায় তাকে বুঝিয়ে দিল সময় প্রস্তুত। অঘরীনন্দ উঠে দাঁড়াতেই একদল ভিলের লোক জোরে জোরে ছন্দবদ্ধভাবে বড় বড় ধামসা বাজাতে লাগল, আর বাকি পুরুষেরা সেই সুরের তালে তালে মুখ দিয়ে একটা শব্দ জোরে জোরে উচ্চারণ করতে লাগলো। সে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। অঘরীনন্দ ধীরে ধীরে সামনে বসে থাকা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার গলায় মালা পরিয়ে দিল। সাথে সাথে একদল মহিলা উলুধ্বনি দিয়ে উঠল। ধামসার শব্দ, পুরুষের মুখের তালে তালে আওয়াজ আর মহিলাদের উলুধ্বনি সব মিলিয়ে এক অদ্ভুত গা ছমছমে এবং রোমহর্ষক পরিবেশের সৃষ্টি হয়েছে আধুনিক শান্তিনিকেতনের এই গহীন অরণ্য। সামনে বসে থাকা লোকটা এসব কিছুই আন্দাজ করতে পারছে না যে তার সাথে কি হচ্ছে আর কিছুক্ষণ পরে কি হতে চলেছে। তার সামনে থেকে গলা উঁচিয়ে বসে আছে এক নরখাদকের মতো বলির হাড়ি কাঠ। তার সামনে রাখা জবা ফুলের মালা আর সিঁদুর লেপা আর জলে ভেজানো লম্বা একখানা খাড়া। একজন লোক হাঁটু গেড়ে বসে রামুকের দিকে এগিয়ে দেয় সেই খড়গোটা। লোকটা কেন কে জানে নিজের ইচ্ছে মতোই হাড়ি কাঠের মধ্যে মাথা গলিয়ে দেয়। তাকে একটু জোর করতে হয় না, সে যেন জানে এটাই তার কর্তব্য, এটাই তার আদেশ মারাঙ্গুরুর। সে শুধু একনিষ্ঠ ভক্তের ন্যায় সেই আদেশের পালন করছে। সেই 3 সুরেলা ছন্দবদ্ধ শব্দের প্রাবল্য যেন চারিদিকের জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে। এরপর সজোরে সেই খড় গুছিয়ে এক কোপে নামিয়ে দেয় তার মুন্ডুটা। ধীরে ধীরে এবার সবকটা সুর স্তব্ধ হতে শুরু করে। অঘরীনন্দর মুখে একটা সরু ক্রূর হাসির আভা যেন ক্ষণিকের জন্য আবির্ভূত হয়ে মিলিয়ে গেল। সাথে সাথে সেখানকার তৎপর লোকজন বাকি প্রক্রিয়া আরম্ভ করে দিল। একদল লোক সেই রক্ত সংগ্রহ করতে লাগলো, একদল বাকি মৃতদেহের অংশটা নিয়ে ভিতরে চলে গেল। সেখান থেকে এখন কিছুটা পরিমাণ মাংস, চামড়া এবং হাড় বের করা হবে। একদল গ্রাম্য মহিলা লাল চন্দন বাটা শুরু করল। ইতিমধ্যে রামুক এসে হাত জোর করে দাঁড়ালো অঘরীনন্দর সামনে। তারপর মাথা নিচু করে বলল, গুরুদেব, এই নিয়ে 99 বছর হতে চলল। বলতে নেই প্রত্যেক বছরই আমাদের একজন করে বাচ্চা সেই অসুস্থ হচ্ছেই। তবে হ্যাঁ, এভাবে আবার তারা সুস্থও হয়ে উঠছে। কিন্তু এভাবে আর কত মানুষের বলি নেব? আমার নিজেরও আর ভালো লাগছে না গুরুদেব। অঘরীনন্দ তার কাঁধে হাত রেখে একটা স্নিগ্ধ হাসি হেসে বলল, আর একটাই বছর রামু। আমি বুঝতে পারছি তোমার আর ভালো লাগছে না এইভাবে নরবলি দিতে, কিন্তু কি করবে বলো? তোমাকে তো তোমার গোষ্ঠীর কথা চিন্তা করতে হবে, আর এসব তো আমাদের মতো তুচ্ছ মানুষের হাতে নেই। ওনাদের ইচ্ছে আমরা কি করে ফেলি বলো? সবই বুঝতে পারছি গুরুদেব, আমার দাদুর আমল থেকে এই জিনিসটা চলে আসছে। আদৌ পরের বছর থেকে সব ঠিক হবে তো? হবে হবে রামুক, হাল ছেড়ো না, মন শক্ত করো। ইতিমধ্যে একদল লোক রক্ত, মাংস, চামড়া আর হাড়ের বেষ্টনী করে ফেলেছে। দূরে একটা স্থানে 2জন লোক দাঁড়িয়ে একটা মশালের মতো জিনিস তৈরি করেছে। একটু পরে সেটাই পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন জ্বালিয়ে দিল। সেই বেষ্টনীতে এবার আগুন জ্বালানো হবে। ছোট্ট একটা ঘর থেকে একদল মহিলা নৃত্যের সাজে বেরিয়ে এলো। তাদের মাথায় একটা কাপড়ের মতো ফেটটি বাঁধা, আর সেখানে আটকে রয়েছে একটা বিশেষ ধরনের বনফুল আর তার পাতা। প্রত্যেকের চোখের নিচে 2টো করে গাঢ় কাজলের ছাপ। তারা নৃত্যের প্রস্তুতি নিতে থাকলো। মারাঙ্গুরু দেবতাকে অধিষ্ঠান করতে হবে এইবারে। দাও দাও করে বেষ্টনী ঘিরে আগুন জ্বলে উঠল। একদিকে একজন লোক একটা নারকেল ছাড়াতে থাকলো, আর সেই ছোবায় কিছুটা মাংস আর চামড়া অর্ঘ্য হিসেবে দান করা হবে। অঘরীনন্দর আর কোনো কাজ নেই এখানে। সে রামুকের দিকে ফিরে 2 হাত দিয়ে
দুই কাঁধ শক্ত করে ধরে বলল, তাহলে আমি এখন আসি রামক। তুমি ওই দুটো পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ গুরুদেব, আপনি সাবধানে ফিরে যান। আমি একটু পরে দুজনকে দিয়ে মৃতদেহ আর ভুড়িয়ার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। রামক পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সে একটা আশীর্বাদ সূচক হাত তার মাথায় রাখল। ইতিমধ্যে সেই অগ্নিবেষ্টনীর চারিপাশে নৃত্য শুরু হয়ে গেছে। একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে অঘরীনন্দ বাগচি জঙ্গলের ভেতর প্রবেশ করল। তার ইশারায় এখন নাচছে সম্পূর্ণ ভিল উপজাতির মানুষ। পূর্ণিমা চলে গেলেও রাতের আকাশে চন্দ্রিমার রাজত্ব কিছুটা হলেও এখনো রয়েছে। ছন্দবদ্ধ নাচের আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে আসছে। হাঁটতে হাঁটতে নিজের ছোট্ট কুটিরে ফিরে এলো সে। বাইরে মাটির নামপাত্রে নিজের নামটার উপর হাত বুলিয়ে আদর করতে করতে বলল, আর মাত্র একটা বছর হরিনন্দ, আর মাত্র একটা বছর। এইরকম সুযোগ বারবার আসে না, সবাই পায়ও না। আর এক বছর পর সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবে তুমি, ও হরিনন্দ, সব কিছুর ঊর্ধ্বে। একটা বিকট অট্টহাসিতে আকাশ বাতাস যেন ধ্বনিত হতে লাগলো। আজকেই যেন তার বিজয় উল্লাস শুরু হয়ে গেছে। দালানে রাখা মাটির ছোট্ট সুরার গ্লাসে অল্প কিছুটা সুরা নিয়ে ঢকঢক করে গিলে নিল সে। তারপর সেই ছোট্ট বাক্স থেকে বের করলো একটা ময়লা হয়ে যাওয়া ছেঁড়া ফাঁটা কাগজ। তারপর হাসতে হাসতে ব্যঙ্গাত্মক সুরে বলল, কেউ বা কারা তাদের ব্যবহার করছে নিজের অসাধু কার্যসিদ্ধির জন্য। তারা নিষ্পাপ এবং অশিক্ষিত। একতলা সাদা ফ্যানার মতো থুতু ছিটকে পড়ল সেই কাগজের উপর। সাহায্য চাইল তো কার কাছে চাইল? দীর্ঘদিনের চূড়ান্ত ক্ষোভ আর ঈর্ষা আজ উগরে ফেলল সে। তন্ত্রের জগতে যতটা উপরে উঠতে পেরেছেন ব্রহ্মানন্দ, তার দ্বিগুণ পরিশ্রম করেও সেই উচ্চতা লাভ করতে পারেনি অঘরীনন্দ। তার একটাই কারণ, বারবার অসৎ উপায়ে উপরে ওঠার চেষ্টা, নরহত্যা, তন্ত্রের অসাধু প্রয়োগ, এসব বারবার তার উপরে ওঠার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ সেই সব শোধ হওয়ার পালা। আর এক বছর পরে যখন ব্রহ্মানন্দ আসবে, তখন আর কিছুই করার থাকবে না, কিচ্ছু না। এই এক ধাক্কায় তারই শিষ্যদের ব্যবহার করে তার উপরে ওঠার পথ সুগম হচ্ছে। এর চেয়ে ভালো প্রতিশোধ আর কী বা হতে পারে? হ্যাঁ, চিঠিটা আবার সে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখল। হঠাৎ দূর থেকে একটা পায়ের আওয়াজ শোনা গেল। ওরা আসছে, মৃতদেহ এবং অর্ধমৃত সন্তান দেহ নিয়ে। দুটো কাঠের পাটাতনে দুই দেহ শুইয়ে চারজন নিয়ে এলো তার বাড়ির সামনে। দালানে দুই দেহ রেখে তারা প্রণাম করলো তাকে। হাত তুলে তাদের আশীর্বাদ করার ভঙ্গিতে চলে যেতে বলল অঘরীনন্দ। তারা চোখের আড়ালে চলে যেতেই সুরাপাত্র হাত থেকে রেখে সে আকাশের দিকে দুই হাত তুলে স্থির দৃষ্টিতে দাঁড়ালো। দুই দেহের সামনে তাকে যেন সাক্ষাৎ মৃত্যুদূত হিসেবে গণ্য করা যায়। একটা কৃষ্ণবর্ণের মেঘের চাদর যেন ভয়ে চন্দ্রমা গায়ে জড়িয়ে নিল। স্বাভাবিক উজ্জ্বল আলোটা ক্রমেই স্তিমিত হয়ে আসলো সেই ছোট্ট কুটিরের দালানে। সাল 2024, কলকাতা, বাগবাজার অঞ্চল। একদল ছোট বাচ্চা সাবান মাখা গায়ে গঙ্গার জলে হুটোপুটি করছে। ছোট ভটভটি নৌকাটা অনেকক্ষণ ধরে প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে। ঘটি গরমওয়ালা একটা বিড়ি খাচ্ছে, আর লাল গামছা দিয়ে আশেপাশে উড়ে বেড়ানো মাছি তাড়াচ্ছে। একটা পুরনো আমলের ছোট্ট ঘরে বসে আছে সায়ক। সেই ঘরেরই করাত দেওয়া জানলা দিয়ে
বাইরের এই দৃশ্য দেখছিল অমিত। চারিদিকের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি সাজানো রয়েছে। একদিকে একটা ছোট্ট দোতলা তাকের মধ্যে শাড়ি দিয়ে সাজানো সেই বইয়ের তালিকা, দেশ বিদেশের নানান খবরের বই, কিছু পুরনো আমলের লাল চামড়ায় বাঁধা পাণ্ডুলিপি, কয়েকটা ছেঁড়া ডায়েরি, কিছু বিদেশি ইতিহাস ভূগোলের বই আর গোটা কয়েক খাতা। তারই সামনে একজন বয়স্ক বৃদ্ধ সেই তাকে সাজানো বইয়ের সাম্রাজ্যের মধ্যে থেকে একটা ধুলো জমা মোটা পুরাণের বই বের করে উল্টে পাল্টে দেখছেন। হ্যাঁ, ইনি অম্বিকাচরণ মিশ্র। বৃদ্ধ সারা মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর কাঁধ অবধি নেমে আসা লম্বা শ্বেত চুল, কানে একটা কাটা পরানো, চোখে মোটা সোনালি ফ্রেমের চশমা আর মুখে একটা সিগারেট। বইয়ের পাতায় মুখ গুজে কি যেন খুঁজে চলেছেন ভদ্রলোক। বেশ কয়েকটা বই ঘাঁটাঘাঁটির পর তিনি অবশেষে শেষ হয়ে যাওয়া সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে গায়ে জড়ানো চাদর দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে তাদের সামনের গদিতে বসে বললেন, তোমার প্রথম প্রশ্ন ছিল মারাংবুরুকে কি করে জাগানো হয়। দেখো, তার অনেক রকম পদ্ধতি আছে। তোমার ঘটনা শুনে যেটা বুঝলাম, সেটার জন্য তোমার এই প্রশ্নের উত্তর এখনই না জানলেও চলবে। সময় তো কম, তাই আমি ইম্পর্টেন্ট মেসেজগুলো আগে দিয়ে দিচ্ছি, সময় থাকলে বাকিগুলো বলবো। দেখো, আমার মনে হয় না ট্রাইবালরা তাকে জাগাবে, জাগিয়েছে অন্য কেউ। আমি তোমাদের ঘটনা শুনে যেটুকু আন্দাজ করতে পারছি যে কোনো এক তৃতীয় ব্যক্তি কিছু একটা ভাবে ট্রাইবালদের মারাংবুরুর পুজো করতে বাধ্য করছে। সেটা কি হতে পারে বলে আপনার মনে হয়? এনিথিং। সাধক ছাড়া তো এসব কাজ সম্ভব নয়, আর সাধক চাইলে যা খুশি করতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, মহামারী, মরক, পরপর যদি ঘটনাগুলো সাজাতে হয়, তাহলে এখানে ঘটনাটাও খুব সম্ভবত এভাবে এগিয়েছে। ধরে নিলাম কোনো তৃতীয় ব্যক্তির নাম রাম কালিয়া মাসান আহ্বান করেছেন, তারপর মাসান যজ্ঞ করেছেন, অনেকটা ওই 2 ঢিলে 3 পাখি মারার মতো। হ্যাঁ, কালিয়া মাসান আহ্বানে একটা ইচ্ছে, মাসান যজ্ঞের ছাইয়ে মারাংবুরুর জাগরণ, আর মাসান যজ্ঞের দ্বারাই দ্বিতীয় ইচ্ছে। দারুণ স্ট্র্যাটেজি। আচ্ছা, তারপর আমি বিষয়টা যদি মরক হিসেবে সাজিয়ে থাকি, তাহলে ধরে নাও যে রাম কালিয়া মাসান আহ্বানে যে ইচ্ছে চেয়েছেন সেটা হলো মারাংবুরুর কাছে 100টা বলি না পাওয়া অবধি প্রত্যেক বছর একজন করে শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। আর মাসান যজ্ঞ করে যে ইচ্ছেটা তিনি পেয়েছিলেন, সেটা অনেকটা এরকম হতে পারে। যে বছর মারাংবুরুর ঠোঁট মানব রক্তে লাল হবে, একমাত্র সেই বছর বাদে শিশুরা ব্যাধিতে মৃত্যুবরণ করবে, আর বাকি শিশুরা সুস্থ হয়ে উঠবে। তুমি যে কাস্টমাইজ বললে, এইটাই সেটা। এবার আর কৌতূহল চেপে রাখতে না পেরে অমিত জিজ্ঞেস করল, তাহলে সেটা নর্মাল করলেই হয়। সাধারণ মানুষ বলি দিয়ে কি লাভটা হচ্ছে? শায়ক তার দিকে একটা কটমট ভঙ্গিতে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, এই জন্য বলি মাঝে মাঝে পুরনো টপিকগুলো রিভাইজ কর। 100 বছর আর বলি, দুটো মিলিয়ে কিছু কম্বাইন করা যাচ্ছে? একটু ভেবে নিয়েই হঠাৎ চোখ বড় বড় করে বলল, সব সাধনা। হ্যাঁ তো, শ্মশানতন্ত্রে এরকমে বা দ্বিতীয়ম তন্ত্র, যার সাহায্যে অমরত্ব লাভ করা যায়। তার মানে সব সাধনায় সে মারাংবুরুকে ডেকে আনে আর প্রত্যেক বছর একজনকে বলি দিয়ে নিজের 1 বছরের অমরত্ব কনফার্ম করেন। যাক, বুদ্ধি খুলেছে তাহলে। কিন্তু এখনো শিকার ধরছেন, অর্থাৎ 100 বছর কমপ্লিট হয়নি। আপনার ঢিল পুরো বুলসাইতেই লেগেছে।
100 বছরের সময়কালই প্রয়োজন, কারণ 100 বলি হলেই তো অমরত্ব লাভ হবে। এবার পুরোটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা বলছি অম্বিকা বাবু, মারাং বুরুর কাজের প্রসেসটা যেন কিরকম ছিল? This old tribal demigod is the god of nature and death. প্রকৃতি এবং মৃত্যুর দেবতা ইনি। খাদ্য হিসেবে এনাকে দেওয়া হয় প্রাণীদের চামড়া, রক্ত এবং মাংস। যখন আদিম মানুষেরা শিকারে যেত এবং যখন থেকে তাদের মাথায় ভগবানের কনসেপ্টের সূত্রপাত হয়, সেই সময় ভারতের বেশ কিছু উপ অঞ্চলে এই দেবতার পুজো প্রচলন হয়। প্রথম দিকটায় তারা কেবলমাত্র একটা বড় পাথরকে উপদেবতার চেহারা আর একটা ছোট পাথরকে তার মস্তক হিসেবে পুজো করত। তারা শিকারে যাওয়ার পূর্বে এনাকে পুজো দিয়ে যেত। শিকার ভালো হলে শিকার করা প্রাণীর কাঁচা মাংস আর সেই চামড়া এনাকে ভোগ হিসেবে অর্পণ করত। পরবর্তীকালে স্থান কাল ভেদে এনাকে বিভিন্ন রূপ দেওয়া হয়, তবে ধীরে ধীরে তান্ত্রিক মহলে এই দেবতা এক বিশেষ রূপ পায়, আর সেই রূপই এই উপদেবতার সবচাইতে ভয়ঙ্কর রূপ হিসেবে গণ্য হয়। কালক্রমে তন্ত্রের জগতে এই উপদেবতাকে অধিষ্ঠান করা হয় ঊর্ধ্বতন্ত্রে, আর সেখান থেকেই শুরু হয় এনার ভয়াল রূপের প্রতিফলন। কথায় আছে যে লোভ ষড়রিপুর সর্বাধিক প্রাচীনতম রিপু। এই লোভের কোপে বড় বড় দেবতা পর্যন্ত ঘায়েল হয়েছেন। দীর্ঘদিনের পাওয়া প্রাণীর চামড়া আর মাংস এরপর কাপালিক এবং তান্ত্রিকেরা উচ্চতন্ত্রে প্রবেশের জন্য এনার কাছে নৈবেদ্য হিসেবে দেওয়া শুরু করলেন। নর মাংস, চামড়া, রক্ত। বুঝেছ? নর মাংস খেয়েছ কখনো? না, খাওয়ার সৌভাগ্য হয়নি। তবে আমার এক বন্ধু একবার নাইজেরিয়ায় লোবো নামের এক ট্রাইবাল জাতির সাথে রাত কাটিয়েছিল। সেখানে নরমাংস খেয়েছিল, শুনেছি খুব টেস্ট। আমিও খাইনি, তাই ঠিক জানি না, কিন্তু যে একবার খেয়েছে তার পক্ষে সেই মাংসের লোভ সংবরণ করা ভীষণ কষ্টকর। লোভ, সেই লোভ থেকে নিস্তার পায়নি স্বয়ং মারাং বুরু পর্যন্ত। তিনি নর মাংসের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছিলেন যে তিনি পরপর মানুষকে নিজের বশ করে তাদের শরীর থেকে অল্প অল্প করে চামড়া, রক্ত এবং মাংস ভক্ষণ করেছিলেন। তারপর সেই সাধকরা তাকে ঘুমন্ত করিয়ে ঊর্ধ্বতন্ত্র থেকে নিম্নতন্ত্রে নামিয়ে আনেন। এতে ওনার শক্তি কিছুটা হ্রাস পায়, যে একমাত্র ওনাকে জাগ্রত করেছেন। যে ব্যক্তি সে চাইলেই তিনি স্বীকার করতে পারবেন এবং বছরে একটি মাত্রই স্বীকার করতে পারবেন। এবার পুরোটা মনে পড়েছে। আর কাজের প্রসেস বলতে যেন তেন প্রকারেণ শরীরের রক্তে নিজের বিষ প্রবেশ করানো, তারপর অল্প অল্প করে শিকারের সাথে সান্নিধ্য করে তোলা, তার মস্তিষ্কে স্বাভাবিক চিন্তা ভাবনার শক্তির সর্বতভাবে ব্যাঘাত ঘটানো, তারপর থেকেই আস্তে আস্তে নিজের জগতের প্রতি তাকে আকৃষ্ট করা, এরপর এক সময় সম্পূর্ণ ভাব লেশহীন করে দেওয়া এবং সর্বশেষ মৃত্যু। কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়া মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন হয়, যেটা নির্ভর করে শিকার কতক্ষণ সময় ওনার সাথে থাকছেন। হ্যাঁ, এবার পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে কি করে আটকানো যায় সব বিষয়। তোমার কি কেউ মারাংয়ের কবলে পড়েছে? কি করে আটকাই বলুন তো? দেখো, আমি একটা উপায় বলতে পারি, তবে সেটা শুধুমাত্র সায়ক জানবে। অমিত, তুমি একটু বাইরে গিয়ে বসো,
সায়ক আর অমিত দুজনেই মুখ তুলে দেখল বৃদ্ধ অম্বিকাচরণ একগোছা দাড়ির মধ্যে দিয়ে একটা সূক্ষ্ম হাসি হাসছেন আর দাড়িতে হাত বোলাচ্ছেন। অমিতের মনে একটা চাপা সন্দেহ সৃষ্টি হয়েছে। এখনো কি এতটা বিশ্বাসযোগ্য সে হয়নি যে তার সামনে সবকিছু বলা যায় না? বিশ্বাস সত্যিই বড় মূল্যবান এই জগতে। সাল 2023, ধর্মশালা, হিমাচল প্রদেশ। সুবিশাল পাহাড়ি খাদের সামনে দাঁড়িয়ে সমগ্র হিমাচল শহরটা নিজের শিকারী চোখে পরখ করছিলেন ব্রহ্মানন্দ আচার্য। ওনার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্নবাণ। লামা সাংপের আসার কথা আছে, আপাতত তাঁরই অপেক্ষা করছেন তিনি। আজকের আকাশটা বেশ পরিষ্কার, কিন্তু ওনার মনের আকাশে ঘন কালো মেঘের এক গভীর ঘনঘটা। একটু পরে পায়ের খড়মের খটখট শব্দে পিছন ফিরে তাকালেন তিনি। পিছনে ফিরেই দেখলেন খয়েরি বস্ত্র পরিহিত বৃদ্ধ লামা সাংপে এদিকে এগিয়ে আসছেন। ওনার হাতে কি যেন একটা ধরা আছে। তিনি ব্রহ্মানন্দ আচার্যর সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বললেন, कभी कभी हमारा दिमाग और दिल एक रास्ते पे नहीं चलता, तभी बीच में आता है हमारा तीसरा जरूरी शस्त्र, विश्वास, भरोसा। खुद पर भरोसा रखिए आप। मुझे अभी किसी भी चीज के ऊपर कोई भरोसा नहीं हो रहा। इतने दिनों तक मैं बिना कुछ परवाह किए, बिना कुछ सोचे पूरा देश घूम रहा था। अपने जीते जी किसी का बुरा भी नहीं चाहा मैंने। फिर भी क्यों मेरा मन कह रहा है कि। বৃদ্ধ লামা আস্তে আস্তে খাদের ধারে রাখা কাঠের বেঞ্চটায় বসলেন। একটা চাপা অথচ ভারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, इस दुनिया में सबसे कीमती चीज है विश्वास। साधु महाराज, अगर गलत लोगों के हाथ में चला जाए तो। लेकिन आप गलत भी तो हो सकते हैं बाबा। हाँ, बिल्कुल हो सकता हूं, लेकिन तब आपसे ज्यादा मुझे खुशी होगा। इतना तो समझ में आ गया कि दुनिया में अभी भी भरोसा जिंदा है, और ये भी समझ जाऊंगा कि मेरे जाने का वक्त आ गया है। এই বলে লামা ওনার হাতে ধরে থাকা ছোট্ট লাল পোটলাটা ব্রহ্মানন্দ ঠাকুরের হাতে তুলে দিলেন। তিনি হাতে নিয়ে সেটার উপরে বাঁধা হলদে সুতোটা খুলতে গেলেই লামা বললেন, इधर नहीं, बंगाल में अपने गांव जाके खोलना। इसमें क्या है बाबा? বৃদ্ধ লামা একটু হেসে বললেন, आपका सुरक्षा कवच। अगर जरूरत हो तो ही इसका इस्तेमाल करना। ব্রহ্মানন্দ আচার্য ওনার পা ছুঁয়ে একবার প্রণাম করলেন। লামা সাংপে ওনার মাথায় একবার আশীর্বাদ সূচক হাত রাখলেন। अब मुझे जाने की आज्ञा दीजिए बाबा। दिशा दिखाने के लिए शुक्रिया। सुरक्षित रहिए, और हो सके तो उसके जाल में मत फंसिए। मेरा आशीर्वाद हमेशा आपके साथ है। ব্রহ্মানন্দ আচার্য এরপর আর সেখানে দাঁড়ালেন না। পিছনের সেই বিশালাকার মঠগুলো ফেলে সোজা রাস্তায় পদব্রজের ফিরতি পথ ধরলেন। লামা সাংপে ওনার উপর শানিত দৃষ্টি সামনের বিস্তৃত হিমালয় প্রদেশের উপর নিক্ষেপ করে এক মনে বসে রইলেন। হয়তো তিনি যা দেখলেন তাতে এর চেয়ে বেশি ওনার পক্ষে কিছুই করার ছিল না। নিয়তিকে বদলানোর ক্ষমতা মানুষের হাতে নেই। তিনি একবার চোখ বন্ধ করে নিচু কম্পিত স্বরে উচ্চারণ করলেন, ओम मणि पद्मे हम। ओम मणि पद्मे हम। সাল 2024, বর্তমান শান্তিনিকেতন। বাতাসে আবির আর রঙের মিশেল সৃষ্টি করেছে
রঙিন স্বচ্ছ কাঁচের প্রতিচ্ছবি। নিচে অ্যামিবার মতো কিলবিল করছে একপাল রং মেখে সংসাজা সাধারণ মানুষের দল। উঁচু লাউড স্পিকারে রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর একপাশে রবীন্দ্র নৃত্য পরিবেশনের কাজ সম্পন্ন হচ্ছে। মানুষের প্রচলিত সাদা কালো জীবনে এই বিশেষ কয়েকটা দিন যেন শিশুদের স্বপ্নের মতো রঙিন হয়ে ওঠে। পিউ আর বিজয় দুজনেই বাকি সকলের সাথে মেতে উঠেছিল এই রঙের খেলায়। এক মুহূর্তের জন্য সকল চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করে যেন বাঁধনহীন বিহঙ্গের মতো ডানা ঝাপটে উড়ছিল তারা। খেলা শেষ হলেই তারা ফিরে এলো আরণ্যক কটেজের সামনের হাটে। শকুন্তলা রেস্টুরেন্টে আজ বিশেষ অফার চলছে বাঙালি থালির ওপর। দুপুরের লাঞ্চটা ওরা এখান থেকেই সেরে নিল। লাঞ্চ সেরে ওরা সোনাঝুরির হাটেই ফিরে এলো আবার। এখানে আজ সকাল থেকে বহু শিল্পীদের সমাগম হয়েছে। টেলিভিশন তারকা থেকে শুরু করে উঠতি গায়ক, সকলেরই এক মেলবন্ধন তৈরি হয়েছে এই বেলা। এই দুটো দিন তারা যেন সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। পিউ এক মনে সাঁওতাল রমণীদের নৃত্য দেখছিল। বিজয় আশেপাশেই কয়েকটা দোকানে ঘোরাঘুরি করছিল। বেশ কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয় সে। নাচ আর গানের সুরে ভেসে গিয়েছিল এক অপার্থিব শান্তির জগতে। হঠাৎ মাদলের শব্দ থামতেই পিউ এদিক ওদিক তাকিয়ে দেখল বিজয় নেই। এক মুহূর্তের জন্য তার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই স্থান থেকে আরণ্য কটেজের গেট দেখা যায়। গেটটা খোলা। তাহলে কি বিজয় রুমে চলে গেছে? যাওয়ার সময় একবার তাকে বলে যাবে না? তড়িঘড়ি উঠে কটেজের দিকে রওনা দিল পিউ। আশেপাশের শব্দ যেন নিঃশব্দ হয়ে গেছে। বুকের ভেতর একটা চাপা উত্তেজনা বোধ করছে তার। কটেজে ঢুকে নিজের ঘরের সামনে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। অর্থাৎ বিজয় ভেতরেই আছে। কি যেন একটা বলছে বিজয়। খোলা জানালা, তবে পর্দা দেওয়া। আলতো করে পর্দাটা সরিয়ে পিউ ভিতরের দৃশ্য দেখল। আর সেই দৃশ্যে যে কোনো সুস্থ মানুষের জ্ঞান বুদ্ধির সব লোপ পেয়ে যাওয়ার কথা। জানালার বাইরে থেকে মূর্তিটা টেবিলের সোজাসুজি দেখা যায়। কেউ দেখল বিজয় হাঁটু গেড়ে মূর্তিটার সামনে বসে আছে। ঘরটা এক প্রকার অন্ধকার করেই রেখেছে। একটা ছুরি নিয়ে তার হাতের ঝলসে যাওয়া অংশ থেকে একটু একটু গলা মাংস ছোট ছোট টুকরো করে সে বের করছে। সেটাকে লাল আবিরে রাঙিয়ে সেই মূর্তির পায়ের সামনে রাখছে, আর নিজের মনেই বলে যাচ্ছে, আমায় ক্ষমা করে দিও প্লিজ। তোমাকে আজ প্রসাদী ভোগ আর আবির দুটো দিতেই ভুলে গিয়েছি। আমাদের বাড়িতে দোলের দিন আগে ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়। আমিও তোমাকে একবারে আবির আর ভোগ প্রদান করলাম। আজ রাতে আমি তোমায় নিয়ে যাব তোমার এলাকায়। তোমার পুজো দেখব, তবেই তো তোমার প্রকৃত অর্থ বুঝবো। শুধু একটাই সমস্যা জানো, পিউয়ের কি হবে সেটাই ভাবছি। ও ঠিক আছে, একটা রাতে তো ব্যাপার, পিউ একা ম্যানেজ করতে পারবে। আজ দোল শেষ, আমিও তোমার পুজোর পদ্ধতি দেখে আসব। তারপর কলকাতায় নিয়ে গিয়ে একদম সঠিক আচার আচরণে তোমায় পুজো করব। তোমার পুজো হবে। কেন জানি না, তোমার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি। কথাগুলো বলতে বলতে অনর্গল ছুরি দিয়ে হাতের ঝলসানো জায়গাটা থেকে অল্প অল্প করে মাংসর টুকরো কেটে রাখছিল বিজয়। কালচে রক্ত যেন সুগভীর গিরিখাতের মধ্য দিয়ে এঁকে ডেকে গিয়ে মাটিতে পড়ছে। তার হাঁটুর কাছে বেশ কিছুটা চাপ বাঁধা কালচে রক্তের তরল জমায়েত হয়ে আছে। স্তব্ধ পিউ জানলার পর্দা পুনরায় আগের মতো বন্ধ করে দিয়ে বারান্দার রেলিং ধরে কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে রইল। তার মধ্যে আর কোনো কিছুর শক্তি বাকি নেই। কাঁপা কাঁপা হাতে নিজের পার্স থেকে ফোনটা বের করে একটা নম্বর ডায়াল করল সে। এক বিরামহীন অপেক্ষায় অন্য প্রান্ত থেকে উত্তর আসার আশায় তার সম্পূর্ণ অবচেতন শরীর। উপরের আকাশটা হঠাৎ করে যেন কালো মেঘের আড়ালে ঢাকতে শুরু করল। এই কালো মেঘের ঘনঘটা কি পিউয়ের জীবনে নেমে আসা দুর্যোগের প্রতীক? উত্তর তার নিজেরও জানা নেই।
সাল 2024, বর্তমান হাওড়া স্টেশন। দুটো ছোট ছোট লাগেজ নিয়ে স্টেশন চত্বরের ভিতরে প্রবেশ করল সায়ক এবং অমিত। প্ল্যাটফর্ম নম্বর 9-এ তাদের জন্য বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটাই তাদের ট্রেন। সায়ক ট্রেনে উঠে তার রিজার্ভ করা সাইড লোয়ার বার্থে প্রথম শরীর ছোঁয়াল। অমিত বার্থের নিচে দুজনেরই মালপত্র গোছাচ্ছিল। সায়ক হঠাৎ তাকে বলে উঠল, একটু বাইরে থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট আর একটা জলের বোতল নিয়ে আয় তো। একেবারেই কিনে উঠতে পারতে। দাঁড়াও, আনছি। অমিত ট্রেন থেকে নেমে বাইরের দোকানে গেল। সায়কের ফোনটা বেজে উঠল। পিউ ফোন করেছে এখন। আবার কোনো দুর্ঘটনা ঘটল নাকি? চিন্তান্বিত মুখে ফোনটা রিসিভ করলো সায়ক। হ্যালো 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 সায়ক, বিজয় রক্ত, ওই মূর্তি কি সব করছে রে? আমার দিকে কেমন গা গোলাচ্ছে। পিউ, তুই একটু ধৈর্য ধরে থাক। আমি জানি তুই নিশ্চয়ই খুব অস্বাভাবিক বিভৎস কিছু দেখছিস, কিন্তু এখনই তুই ওখান থেকে সরে যা। কিন্তু ওকে একা ফেলে কি করে? ও যা করছে সেটা ওকে দিয়ে করানো হচ্ছে, ও নিজের মধ্যে নেই। ওকে ওর মতো ছেড়ে দে। তুই আপাতত অন্য কোথাও গিয়ে ওর অপেক্ষা কর। কাজ শেষ হলে ও আবার আগের জায়গায় ফিরে আসবে। ফিরে যাব? কোথায় যাব? আমি কিছু বুঝতে পারছি না। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমরা সোনাঝুরিতে ছিলাম। কখন ঘরে এসে এইসব? হ্যাঁ, তো তুই সোনাঝুরি ফিরে যা, আমার উপর ভরসা রাখ। আমি আসছি। ট্রেনে উঠে পড়েছি। 7টার মধ্যে তোর কটেজে ঢুকবো। হয় পাস না। রাখছি। ফোন রাখতেই অমিত উঠে এলো ট্রেনে। সায়ককে চিন্তার আবেশে ডুবে যেতে দেখে সে জিজ্ঞেস করল, আবার কিছু হলো নাকি? কোনো উত্তর দিল না সায়ক। অমিতও আর কোনো প্রশ্ন করল না। শুধু সায়কের থায়ের উপর একটা আলতো চাপড় মেরে বসে বলল, তোমাকে তো উপায় বলেই দিয়েছেন, তুমি চিন্তা করো না। একটা বিকট শব্দে হর্ন দিয়ে ধিকি ধিকি মন্থর গতিতে ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল। জানালা দিয়ে বাইরের উল্টো পথে চলে যাওয়ার দৃশ্যটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সায়ক। তার মন এখন দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ ঘুরছে বর্তমান সময়ে, আরেকটা ভাগ ঘুরছে ঠিক 10 বছর আগে। কিছু কি মনে পড়ল তার? তাহলে হঠাৎ চোয়ালটা কেন শক্ত হয়ে উঠল? বিশ্বাস, সেই বিশ্বাস এই ঘটনার প্রত্যেকের সামনে বারবার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই একটাই শব্দ, বিশ্বাস। ট্রেন যখন বোলপুর স্টেশনে থামল তখন সন্ধে 6:45, প্রায় আধ ঘন্টার উপর লেট। স্টেশনে নেমেই সায়ক অমিতকে বলল, আরণ্যকে বুকিং করতে বলেছিলাম, করেছিলি তো? হ্যাঁ, একটা টোটো তো আসার কথা আছে। দাঁড়াও, ফোন করে দেখি। অমিত ফোন লাগালো। স্টেশনের এক্সিট পয়েন্টের সামনে একটা নীল শার্ট পরা লোক দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। তার ফোনটা বেজে উঠতেই অমিত আন্দাজ করে ফেলেছিল এই সেই লোক। ফোনে কথাবার্তা হয়ে কনফার্ম হতেই তারা টোটোতে উঠে পড়ল। সায়ক এবার পিউকে ফোন করল। রিং হয়ে যাচ্ছে, ওপাশ থেকে কেউ ফোন তুলছে না। শেষে ফোনটা কাটতে যাবে, ঠিক তখনই ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যাঁ বল সায়ক। তুই কি ঘরে ঢুকেছিস নাকি এখনো সোনাঝুরিতে বসে আছিস? না, ঘরে ঢুকেছি। সন্ধেবেলায় বিজয় এসে নিয়ে গেছে। এখনো বাথরুমে। তোরা কি ট্রেন থেকে নেমে গেছিস? হ্যাঁ, 15 মিনিটের মধ্যে আরণ্যক ঢুকবো। আচ্ছা, ওই মূর্তির কি অবস্থা? পিউ এবার ঘাড় ঘুরিয়ে মূর্তিটার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, ওটাকে দেখে তো মনেই হচ্ছে না যে
ওটা রক্ত চামড়া সব শুষে নিচ্ছে। বাইরে থেকে দেখলে একদম একটা স্বাভাবিক মূর্তি লাগছে, জানিস? ওটাই তো গড কমপ্লেকশন। ঠিক আছে, রাখ। আর হ্যাঁ, আমাদের আশাটা যেন প্রিপ্ল্যান না লাগে। ঠিক আছে। আর সায়ক, বলছি আরেকটা বিষয়, হয় আই কান্ট টাচ ইট। আমি ছুঁলেই মনে হচ্ছে যেন ওটা ইলেকট্রিক শক মারছে। তোকে ছুঁতে কে বলেছে? ওটার থেকে ডিস্টেন্স মেনটেন কর। ও এখন বিজয় ছাড়া কাউকে ওর কাছে ঘেঁচতে দেবে না। ওর দ্বারা 1 বছরে একটাই শিকার করা সম্ভব, তাই তুই স্পর্শ করলে ও বাধা দেবে। আচ্ছা আচ্ছা সায়ক, বলছি সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, আমি চেষ্টা করবো পিউ, যথাসাধ্য চেষ্টা করব, চিন্তা করিস না। ওপাশ থেকে ফোনটা কেটে দিল পিউ। মৃদুমন্দ গতিতে টোটো এগিয়ে চলেছে। স্টেশনের মূল বড় রাস্তা থেকে ছোট্ট গ্রাম্য রাস্তা ধরতেই সায়কের মুখে একটা হাসির আভাস ফুটে উঠল। বহু বছর পর আবার সেই স্বপ্নের জায়গা শান্তিনিকেতন। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, তবে গ্রাম্য আমেজ আর মাটির আন্তরিকতা যেন এখনো অকৃত্রিম। এখানেই শুরু হয়েছিল সমস্ত গল্প। নিয়তির কি অদ্ভুত খেলা! সত্যিই পৃথিবী গোল। আবার এই স্থানে এসেই সমস্ত গল্প শেষ হওয়ার তীব্র সম্ভাবনা। যদি ঠিকঠাক চলে তাহলে সব শেষে ধ্বংস করতে নেমে আসবে নেমেসিস। সাল 2024। শান্তিনিকেতনের অদূরবর্তী জঙ্গলে অঘরীনন্দের বাড়ির সামনে গভীর রাতে একটা চাপা ভ্যাবসা গরমে চারিদিকটা ছেয়ে গেছে। তারই মধ্যে নির্বিকার চিত্তে খালি গায়ে বসে মদ খাচ্ছে অঘরীনন্দ। কোনো বাহ্যিক তাল জ্ঞান নেই তার। একপাশে একটা বড় বোতলে সাদা পানীয় রাখা, আর তার হাতে ধরে থাকা একটা স্টিলের গ্লাস। ঢকঢক করে গলাধকরণ হচ্ছে সেই পানীয়। কণ্ঠনালীর রাস্তা বেরিয়ে উদরে পৌঁছে যেন এক পৈশাচিক তৃপ্তি পাচ্ছে সে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তাকে। অমরত্বের পথে আর মাত্র একটা ধাপ বাকি। নিজের মনের ভেতরেই একবার হেসে আর এক গ্লাস মদ ঢেলে গলায় দিল। শরীরটা এখন আর নিয়ে চলতে পারছে না সে। দালানের উপরেই উল্টো হয়ে শুয়ে পড়ল। ঢুলু ঢুলু চোখে দূরে বাড়ির উঠোন সংলগ্ন অঞ্চলে একটা অদ্ভুত মানব অবয়ব চোখে পড়ল তার। একটা আবছায়া মূর্তি। দেহটাকে কোনো মতে সামলে নিয়ে উঠে দেখল সে। চেহারাটা ঠিকঠাক ঠাহর করতে পারছে না সে। মদের নেশায় কোনো ইন্দ্রিয়ই ঠিকঠাক কাজ করছে না। হঠাৎ গগনভেদীর মতো একটা গম্ভীর কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। চেনা যাচ্ছে না, তাই না ঘড়ি? রাতের নিস্তব্ধতার মধ্যেই সেই আওয়াজ যেন গম গম করে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরটা শুনতেই নিমেষে যেন তার সমস্ত নেশা কেটে গেল। এই কণ্ঠস্বর তার চেনা। 100 বছর আগে শেষবারের মতো এই কণ্ঠস্বর শুনেছিল সে। আমতা আমতা করে কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, ব্রহ্মা, ব্রহ্মা, তুই এখানে কবে এলি? একটু তাড়াতাড়ি চলে এলাম ভাই। তোর কোনো অসুবিধা করলাম নাকি? অসুবিধে না, 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 আয়, এই তো আয়, বস 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 বস। অঘরী নিজে উঠে বসে দালানের সামনের অংশটুকু কোনো মতে হাতড়ে হাতড়ে পরিষ্কার করে ওনাকে বসতে দিল। ব্রহ্মানন্দ আচার্য তার থেকে নিজের দৃষ্টি না সরিয়ে সোজাসুজি বসলেন। তারপর একটা মৃদু হাসি হেসে হাত বাড়িয়ে বললেন, আমাকেও একটু দে। তুইও খাবি? দাঁড়া দাঁড়া। আশেপাশে হাতড়ে হাতড়ে একটা ছোট্ট মাটির ভাঁড় পেল সে। সাদা পানীয় বোতল থেকে ঢেলে ব্রহ্মানন্দ ঠাকুরের দিকে এগিয়ে দিল সে। একটু গন্ধ শুঁকে তিনি বললেন, তুই এখন রোজ নেশা ভাঙ করছিস, তাই না? আগে তো রোজ করতিস না?
আর আগে, তোর আগের মানে তো 100 বছর আগে। তখন আর এখন কি গুলিয়ে ফেললে চলে ভাই? না, চলে না। এখন মাঝে মাঝে কোনো বিশেষ দিন হলেই খাই। ঢকঢক করে গ্লাসের সবটুকু মদ গিলে খালি গ্লাসটা ঘোরাতে ঘোরাতে তিনি শানিত ছুরির মতো বললেন, তাহলে আজকে কি বিশেষ দিন? আজকে তো ওই আমি। হঠাৎ থমকে দাঁড়ায় অঘরীনন্দ। এটা কি বলতে যাচ্ছিল সে? নিজের অজান্তে নিজের মুখেই নিজের বিশ্বাসঘাতকতার কথা বলে ফেলছিল সে। আর চোখে একবার বসা বন্ধুর দিকে তাকালো সে। সাদা দাড়ির ভেতর থেকেও একটা সূক্ষ্ম হাসির রেশ যেন তার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে ব্রহ্মানন্দ সবকিছু জেনেই এসেছে। উত্তরের আগ্রহে দাঁড়িয়ে আছে ব্রহ্মানন্দ ঠাকুরের চোখ জোড়া। দ্রুত নিজেকে সামলে নিয়ে সে বলল, আজকে কোনো বিশেষ দিন নয়, ইচ্ছে হলো তাই একটু ওই করছিলাম আর কি। বুঝলাম। আচ্ছা অঘরী, ধর তোকে এখন কেউ একটা বরদান দিল যে তুই অমর হয়ে যাবি, তুই কি করবি? আচমকা এই প্রশ্নে থমকে যায় সামনে বসে থাকা নেশাগ্রস্ত মানুষটা। চোখ দুটো ঈষৎ বড় হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। মনে মনে ভাবল, ব্রহ্মানন্দ কি সব জেনে গেছে? না না, সেটা কিভাবে সম্ভব? কিন্তু এই মুহূর্তে তার নিজেরই নড়াচড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ব্রহ্মানন্দ কিছু করে বসে? কোনো উত্তর না পেয়ে ব্রহ্মানন্দ মৃদু হেসে বললেন, জানতাম বলতে পারবি না। এরপর তিনি তার ঝোলা থেকে একটা ছোট্ট লাল পুটলি বের করে আনলেন। সেই পুটলি যেটা ওনাকে লামা সাংপে দিয়েছিলেন, সেটা খুলে তিনি বার করে আনলেন এক রাশ ছাই। চোখ বিস্ফারিত হয়ে গেল অঘরীনন্দের। এক মুঠো ছাই হাতে নিয়ে ব্রহ্মানন্দ বলতে বলতে উঠে এলেন, তোকে ভরসা করে আমি আমার নিষ্পাপ ভক্তদের তোর হাতে রেখে গিয়েছিলাম, সেটার এত বড় অমর্যাদা করা কি খুব দরকার ছিল? এতক্ষণে অঘরী বুঝে গেছে যে ব্রহ্মানন্দ সব জেনেই ফিরে এসেছেন। এদিকে তিনি নড়তে চড়তেও পারছেন না। নেশার ভারে শরীরটা একটা গোটা হিমালয় পর্বতের মতো ভারী হয়ে গেছে। তবু কোনো মতে ঠেলতে ঠেলতে শরীরটা পিছন দিকে নিয়ে যাচ্ছে সে। কাতর কণ্ঠে কাতরাতে কাতরাতে সে বলছে, দেখ ব্রহ্মা, তুই তুই ভুল বুঝছিস, ভুল বুঝছিস। সত্যি আমি এতদিন তোকে খুব ভুল বুঝেছি, কিন্তু আজ একদম ঠিকঠাক বুঝতে পারছি। ধীর পায়ে হাতের মধ্যে সেই ছাই নিয়ে এগিয়ে চললেন ব্রহ্মানন্দ। তিনি ভাবলেশীন কণ্ঠে বলতে থাকলেন, তুই জানিস এটা কিসের ছাই? এটাও মাসান যজ্ঞের ছাই। তবে তফাৎ হচ্ছে, এই যজ্ঞ করা হয়েছে একটা শিশু লামার সৎকারের ছাই দিয়ে। আর শিশুর ছাইয়ে মাসান যজ্ঞ করলে কি হয় সেটা তো তুই জানিস। আর মাসান যজ্ঞের ছাই দিয়ে অন্য কোনো মাসান যজ্ঞকারীকে হত্যা করলে প্রাচীন যজ্ঞকারীর অভীষ্ট ইচ্ছে যে নবযজ্ঞকারীর কাছে অর্পিত হয়, সেটা তোকে আলাদা করে আশা করি বলে দিতে হবে না। এখন আর কোনো কথা সরছে না অঘরীনন্দর মুখ থেকে। তার পিঠ দেওয়ালের সাথে ঠেসে গেছে। এখন তার চোখে মুখে সেই আতঙ্কিত ভাবটা আর নেই। সে যেন তার নিয়তিকে মেনেই নিয়েছে। মৃত্যু, যার থেকে বাঁচার জন্য এই 99 বছরের অক্লান্ত পরিশ্রম, শেষে কিছুটা সময়ের এদিক ওদিকে সব পরিশ্রম ব্যর্থ। হাঁটু গেড়ে ব্রহ্মানন্দ ওর সামনে বসলেন। হাতের ছাই ভালো করে মাখিয়ে দিলেন ওর দুই গালে, কপালে, গলায়, ঊর্ধ্বাঙ্গের অনাবৃত অংশগুলোতে। শ্বেত শুভ্র পবিত্র ছাই সেই অপবিত্র অঙ্গে লেপতে লেপতে বললেন, এবারে তোর তিলে তিলে তৈরি হওয়া এই 99 বছরের জীবন
সম্পূর্ণ পৌঁছে যাবে সেই মহাত্মার কাছে। শুধু শুধু একটু থামলেন ব্রহ্মানন্দ। আনমনে নিজের মনে মনে কি যেন ভেবে নিলেন। তার পর মুহূর্তে সামলে নিয়ে বললেন, আমার মৃত্যু তো এক প্রকার হয়েই গেছে। 100 মৃত্যুর জন্য না হয় আমি নিজেই, এতে তোর ভাগের সঞ্চিত করে রাখা অর্ঘ্য আমি সেই লামাকে উৎসর্গ করে দেব। ওনার মতো মানুষকে বর্তমান যুগে পৃথিবীর খুবই দরকার, আর তোর মতো মানুষদের একদমই দরকার নেই। এই বলে ছাই মাখানো শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। তারপর 2 হাত জড়ো করে প্রণাম করে বললেন, আমি প্রার্থনা সম্পন্ন করছি অঘরী। এই প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথে তোর শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। কোনো অন্তিম ইচ্ছা থাকলে এখনই বল, পূর্ণ করে দেব। 1 হাত বাড়িয়ে সে কোনো মতে নিজের তর্জনী দিয়ে সাদা পানীয়ের শেষটুকুর দিকে নির্দেশ করল। ব্রহ্মানন্দ ঠাকুরের মুখে একটা ছোট্ট বিজয়ের হাসির ঝলকানি। ধীর গতিতে গ্লাসের শেষ পানীয়টুকু ঢেলে এগিয়ে দিলেন তার হাতে। সে হাতে নিয়ে একটুখানি মদ গলায় ঢেলে বলল, আমায় ক্ষমা করিস ব্রহ্মা, আমি মরতে চাই না, মরতে চাই না। ব্রহ্মানন্দ আচার্য চোখ বুঝলেন। 1 হাত নিজের বুকের কাছে সোজা করে রেখে প্রার্থনা শুরু করলেন। সাথে সাথেই অঘরীর হাত থেকে স্টিলের গ্লাসটা পড়ে একটা বিকট খ্যানখ্যানে শব্দ করে উঠল। অল্প অল্প কাশি দেখা দিল তার মধ্যে। ব্রহ্মানন্দ ঠাকুর বিচলিত না হয়ে এক মনে প্রার্থনা করে চলেছেন। সামনের শ্বেত ভস্য মাখা মুখটায় কাশির আভাস বাড়তে লাগল। ক্রমে চাপ চাপ রক্ত তার ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে লাগলো। এবারে শুরু হলো তীব্র কাশি, আর তার সাথে রক্ত বেরোলো। সে কিছু একটা হয়তো বলতে চাইল, কিন্তু কাশির জন্য পারল না। একটা সময় কাশতে কাশতে তার দেহ আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে তার সম্পূর্ণ শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। চাপ চাপ রক্ত তার কষ বেয়ে নেমে এলো। আর একটু পরেই সব নিশ্চুপ। নিথর দেহটা সোজা দৃষ্টিতে প্রার্থনারত ব্রহ্মানন্দ ঠাকুরের দিকে তাকিয়ে চিরতরের জন্য স্থির হয়ে গেল। শান্তভাবে চোখ খুললেন ব্রহ্মানন্দ ঠাকুর। সামনে পড়ে আছে ওনার বহু বছরের বন্ধুর পাথরের মতো দেহটা। এখন যেভাবেই হোক এই মৃতদেহ সৎকার করতে হবে। 1 পা এগোতেই একটা খসখস আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন তিনি। হঠাৎ কি কেউ এসে পড়ল? আওয়াজটা অদূরে জঙ্গলের ভিতর থেকে আসলো বলেই তার মনে হলো। হ্যাঁ, এবার তিনি দেখতে পেলেন আধার রাতের কৃষ্ণবর্ণের পাতলা চাদর ভেদ করে একটা মানুষের অবয়ব ধীরে ধীরে রূপ পাচ্ছে। এই প্রথম ওনার বুকে কম্পমান উত্তেজনা শুরু হলো। এত রাতে কে এই শুভ কাজের ভাগিদার হতে চলে এলো? ধীরে ধীরে অন্ধকার ছেড়ে বাইরে বেরিয়ে এলো এক নিষ্পাপ হাসি মুখ। আরণ্য কটেজ, বর্তমান সময়। ঝিঝি পোকার ডাক আর রাতের স্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে রেখেছে সোনাঝুরির এই বিশেষ অংশকে। সকলেই মোটামুটি ঘুমে আচ্ছন্ন। না, সকলে নয়, কেউ কেউ প্রবল উৎকণ্ঠায় জেগে আছে। রিনরিনে পাতলা বাতাসের স্তর ভেদ করে কানে কানে যেন একটা ভারী মহিলা এবং পুরুষালী কণ্ঠ মেশানো শব্দ তাকে ডেকে গেল। বিজয়, বিজয়, খাবার খাবো বিজয়, যে সে খাবার নয়। মহা ক্ষুধা আমার শেষ ক্ষুধা মেটাবে না বিজয়।
একটা পাতলা ঘোরের মধ্যে থেকে বিজয় নিচু কণ্ঠে বলে উঠল, কি চাই তোমার? বলো, বলো কি চাই? মাংস চাল, তোমার মাংস চাল দেবে না? দেব, দেব, তোমায় সব দেব। তাহলে উঠে এসো, আমার জায়গা তুমি দেখবে না? তোমাকে আজ আমি নিয়ে যেতে এসেছি। আমার জায়গায় তোমায় নিয়ে যাব। আমি আসছি, চলো। ধীরে ধীরে মন্ত্রমুগ্ধের মতো বিজয় নিজের বিছানা ছেড়ে উঠে পড়ল। পাতলা ঘুমের রেশে থাকা পিউ সাথে সাথে চোখ খুলে ফেলল। হাত বোঝা চোখে সে দেখল বিজয় ধীরে ধীরে টেবিলের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সেই মূর্তির নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দ্রুত নিজের গায়ের চাদরটা জড়িয়ে পিউ বাইরের দিকে এসে দেখল আরণ্যক কটেজের মূল গেট থেকে বিজয় বাইরের দিকে রাতের আঁধারে মিশে যাচ্ছে। পাশের ঘরের দরজায় দ্রুত ধাক্কা মারতে থাকে আর ডাকতে থাকে, সায়ক, সায়ক, দরজা খোল! কিরে, দরজাটা খোল! দরজা খুলে সামনে এসে দাঁড়ায় অমিত। আধ বোঝা চোখ খুলে ডলতে ডলতে সে জিজ্ঞেস করল, কি 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 হয়েছে পিউদি? কি ব্যাপার? সায়ক কোথায়? স্যার তো বেশ কিছুক্ষণ আগেই কোথায় যেন বেরোলো, কিছুই তো বলে যায়নি। কি হয়েছে কি বলো না? আরে আরে বিজয় একটু আগেই ওই মূর্তি নিয়ে কোথায় যেন চলে গেল। হ্যাঁ, সে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চকিতে ঘুমের ভাব উঠে গেল অমিতের চোখ থেকে। দ্রুত হাতে মোবাইল তুলে সায়ককে ফোন করল সে। কিছুক্ষণ পর জানানো হলো, একটা বিরক্তি মেশানো শব্দ করে অমিত গায়ের শালটা ভালো করে জড়িয়ে বলল, চলো পিউদি, দেখি আমরা কিছু করতে পারি কিনা। দরজা বন্ধ করে পিউ আর অমিত দুজনেই দৌড়ে পিছু নিল বিজয়ের। বিজয়ের মন্থর গতির জন্য তারা একটু জোরে হাঁটতেই ধরে ফেলল তাকে। আড়াল থেকে দেখতে লাগলো তার কারবার। ঘন জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা ধরে ধীর পায়ে তিনটে প্রাণী নিঃশব্দে হেঁটে চলেছে। দূর থেকে একটা ছন্দবদ্ধ আওয়াজ এবার তাদের কানে ভেসে আসতে লাগলো। চুপি চুপি সেই আওয়াজ লক্ষ্য করে তারা এগোলো। দেখলো বিজয়ও সেদিকে এগোচ্ছে। হঠাৎ অন্ধকারের মধ্যে তারা দুজন পিছন থেকে একটা হ্যাঁচকা টান অনুভব করল। সেই সাথে দুজনেই হঠাৎ করে চোখে অন্ধকার দেখল। এরকম অকস্মাৎ আক্রমণে কেউই তারা প্রস্তুত ছিল না। একটু পরেই নাকের কাছে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পেল তারা। সেই গন্ধে একটা অদ্ভুত ঝিম ধরানো অনুভূতি হলো। মনে হলো তাদের নাসারন্ধ্র হতে সেই গন্ধ সোজা গিয়ে আঘাত করলো তাদের মস্তিষ্ককে। ধীরে ধীরে তাদের দুজনেরই বড্ড ঘুম পেল এবং অজান্তেই তারা ঢলে পড়ল দুই জোড়া হাতের উপর। কতক্ষণ চোখের সামনেটা অন্ধকার ছিল তাদের খেয়াল নেই। ধীরে ধীরে আবার কানে আসতে লাগলো সেই ছন্দবদ্ধ সুর। অন্ধকারের মধ্য থেকে চোখটা যেন একটু আলোর সন্ধানে সেই সুর লক্ষ্য করে হাতড়াতে হাতড়াতে এগোতে লাগলো। একটু পরেই সচকিত গতিতে চোখ খুলল দুজনেই। ঘর্মাক্ত অবস্থায় দুজনেরই শরীর ভিজে স্নান হয়ে গেছে। প্রচণ্ড হাঁপাচ্ছে ওরা। ওরা আরও অনুভব করল যে দুটো কাঠের লম্বাটে পাটাতনের সাথে ওদের শরীর শক্ত করে বাঁধা। চট করে সামনে দেখল বিজয় বসে রয়েছে মূর্তির মতন সেই মাটির আসনে। একটা পূজারী গোছের লোক তার সামনে বসে ঈশ্বর মিশ্রণ বানাচ্ছে। তার পাশে রাখা একটা লম্বা বড় খড়গ। চারিদিকে পুরুষ মহিলার দল নানাবিধ কাজ করছে।
ধামসার একটানা সুর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একটু পরে পূজারী লোকটা সেই মিশ্রণে নিজের হাতের তালু কেটে 5 ফোঁটা রক্ত মিশ্রিত করতে থাকলো। একটা বিভৎস পচা গন্ধ নাকে আসছে। এর মধ্যে পিউ অস্ফুটে কান্না ভেজা স্বরে একবার উচ্চারণ করল, বিজয়। এখন কিছু করিস না, যথা সময় আমি ঠিক করব। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিউ দেখল সায়ক তাদের সাথে বন্দী হয়ে আছে। অর্থাৎ পরপর 3টে পাটাতনে তাদের 3 জনকে আটকে রাখা হয়েছে। পিউ মাথা নিচু করে বলল, তুই কোথায় ছিলি? আমি আমার জায়গাতেই ছিলাম। এখন আপাতত বিজয়কে কখন কি করে বাঁচানো যায় সেই সময়ের অপেক্ষা কর। আমরা সবাই বন্দী, কি করে বাঁচবো? আমার হাতের বাঁধনটা খুব একটা শক্ত নেই, আর অনেকক্ষণ ধরে টানা হ্যাচড়ার জন্য বোধহয় আলগা হয়ে এসেছে। ওকে কি করে বাঁচানো যাবে? প্রশ্নটা অমিত করল। একটু জোরেই করে ফেলেছিল সে প্রশ্নটা। সায়কর দিকে বড় বড় চোখ রেখে চুপ থাকার নির্দেশ দিল। তারপর মিহি স্বরে বলল, আমার ডান পকেটে অম্বিকাচরণের দেওয়া একটা ছোট্ট বাক্সে কিছুটা বালি আছে। সেটা বিজয়ের মুখে ছুঁড়ে মারলেই বিজয় নিজের জ্ঞানে ফিরে আসবে। কেন? কি আছে ওই বালিতে? সেসব আমি জানি না, শুধু এটুকু জানি বালির টেনে আনার ধর্মের জন্য আমরা বিজয়কে বালির সঙ্গী করব। মারাংবুরুর জগৎ থেকে বালি বিজয়কে ফিরিয়ে আনতে পারে। আচ্ছা, এবার ওইদিকে থাকা। একসাথে সবাই একটা বড় পাথরের উপর বসে থাকা একজন লোকের দিকে তাকালো। ব্রহ্মানন্দ আচার্য বসে রয়েছে। পরনে কালো লম্বা পোশাক, মুখে ছাইভস্য মাখা, লম্বা সাদাটে চুল আর দাড়িতে মুখ ভর্তি। চোখে যেন একটা তীক্ষ্ণ দৃষ্টি। তার হাতে ধরে রাখা একটা মাত্র লম্বাটে ফুলের মালা। সায়ক সেদিকে তাকিয়েই বলল, ওই হচ্ছে আসল পূজারী, ওই বলি দেবে বিজয়কে আজ। হাতে যে ফুলটা দেখছিস ওটা ক্যারিয়ন ফুল। এই বিভৎস বাজে গন্ধটা ওই ফুল থেকেই আসছে। পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধময় ফুল। যদি বিজয় ওকে মারতে পারে, কোনো মতে মারতে পারে, তাহলেই বিজয় মুক্ত। কিন্তু বিজয়ের মুখে ওই বালি ছুঁড়ে মারবে কি করে? আমার হাতের বাঁধনটা খুলে এসেছে। এখন বিজয়কে স্নান করানো হবে। রক্তিম শুদ্ধতা বলে একে। এই পর্বের পরেই আমি ঝাঁপিয়ে পড়ব। তারপর যা হবার দেখতে পাবি। একটু পরে গৌণ পূজারী রক্তিম শুদ্ধতা পদ্ধতি শুরু করল। রক্তের সেই মিশ্রণ দিয়ে স্নান করালো বিজয়কে। বিজয়ের মুখে যেন শিশুর মতো হাসি। তার পিছনেই কাঠের ছোট্ট কাটা গুড়ির ওপর বসানো সেই কৃষ্ণ মূর্তিকে। মনে হচ্ছে নেপথ্য থেকে তিনিই সবকিছু পরিচালনা করছেন। লাল তরলে সিক্ত হলো বিজয়ের মুখ। সে এক বিভৎস দৃশ্যের সৃষ্টি হলো। তিনি চোখ বুজে মুখ ঘুরিয়ে নিল। গৌণ পূজারী পুজো শেষ করে বললেন, গুরুদেব, গুরুদেব আসুন, এই প্রথার সমাপ্তি করুন। ধীরে ধীরে ব্রহ্মানন্দ আচার্য উঠে দাঁড়ালেন। তার শক্ত চোয়াল আর ভাবলেশহীন মুখ যেন এক দৃঢ় ঋজু ভার বহন করছে। পাষাণের দৃষ্টিও যেন এর থেকে সুখকর হয়। গৌণ পূজারী জলে ভেজা আর লাল জবা ফুলের মালায় জড়ানো খড়গ তুলে নিলেন। চারিদিকে মহিলার দল একসাথে উলুধ্বনি দিয়ে উঠল। আকাশ বাতাস কম্পিত হয়ে সশব্দে ভেসে উঠল ধামসার আওয়াজ। তারই মধ্যে সকলের অলক্ষ্যে বাঁধন খুলে চকিত গতিতে সায়ক লাফিয়ে পড়ল গৌণ পূজারীর উপর। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। থমকে দাঁড়িয়ে পড়লেন ব্রহ্মানন্দ আচার্য। তিনিও হতবাক হয়ে গেছেন এহেন পরিস্থিতিতে। গৌণ পূজারীর হাত থেকে সাথে সাথে এই খড়গটা ছিটকে পড়ল রক্তস্নাত বিজয়ের ঠিক পায়ের সামনে।
সে অবাক হয়ে খড়গটার দিকে তাকিয়ে রইল। গৌণ পূজারী নিজেকে সামলানোর আগে দ্রুত ঘুরে সায়ক পকেট থেকে বালির পাত্র বের করে বিজয়ের মুখে ছিটিয়ে দিল। চোখে মুখে বালি পড়ায় অস্বস্তিতে বিজয় দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলল। এই মুহূর্তে গৌণ পূজারী আবার সায়কের উপর ঝাঁপিয়ে পড়ল। বিজয় কোনো মতে চোখ ডলতে ডলতে যেন জ্ঞানে ফিরে এলো। আশেপাশে তাকিয়ে সেই অবস্থা দেখে রীতিমতো ভয়ে দাঁড়িয়ে পড়ল। সায়ক নিচে ধস্তাধস্তি করতে করতে বলল, বিজয় বিজয় ওই পূজারীকে মেরে ফেল, নয়তো ও সবাইকে শেষ করে ফেলবে। মেরে ফেল বিজয়, তাড়াতাড়ি মারো, নয়তো ও তোমায় মেরে ফেলবে। পিউ চিৎকার করে বলল। সাথে সাথে বিজয় ঘাড় ঘুরিয়ে দেখল পিউ, অমিত সবাই বন্দী। রাগে গজগজ করতে থাকলো বিজয়। তাকে টোপ বানিয়ে এত বড় ষড়যন্ত্র চলেছে। তার সদ্য বিবাহিতা স্ত্রীকে বন্দিনী করে রেখেছে তারা। এর শাস্তি পেতেই হবে। চোয়াল শক্ত হয়ে যায় বিজয়ের। খড়গ তুলে নিয়ে এগিয়ে যায় ব্রহ্মানন্দ আচার্যের দিকে। আশেপাশের লোকজন যেন স্তম্ভিত হয়ে গেছে সেই দৃশ্যে। এক কোপে ওনার মুন্ডপাত করার জন্য ওনার কণ্ঠ বরাবর চালালো বিজয়। কিন্তু মুহূর্তের মধ্যে সকলকে অবাক করে দিয়ে ঘটল আর এক ঘটনা। চকিত গতিতে মাথাটা নামিয়ে ফেললেন ব্রহ্মানন্দ ঠাকুর। এর ফলে সেই কোপ ব্যর্থ হয়ে মুহূর্তের অসাবধানতায় ডিসব্যালেন্স হয়ে পড়ে গেল বিজয়। আর সেই মুহূর্তের মধ্যেই নিজের কালো কাপড়ের মধ্যে থাকা একটা ছোট্ট গুপ্ত পকেট থেকে মাঝারি সাইজের একটা দা বের করে নিমেষে বিজয়ের মুন্ড থেকে ধরটা আলাদা করে দিলেন তিনি। এক মুহূর্তের মধ্যে সব স্তব্ধ হয়ে গেল। বিজয়ের মুন্ডহীন দেহটা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে সশব্দে মাটিতে পড়ে গেল। রক্তের রক্তিম ধারা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সায়ক আর গৌণ পূজারী উঠে বসল। তারা কেউ বিশ্বাস করতে পারছে না ঠিক কি ঘটলো এই মুহূর্তে। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখল পিউ নিথর দৃষ্টিতে বিজয়ের মৃতদেহের দিকে চেয়ে রয়েছে। তার দুই চোখ দিয়ে অশ্রুধারা গাল বেয়ে নেমে আসছে। ব্রহ্মানন্দ ঠাকুর একমাত্র হেঁটে সেই মৃতদেহের শরীরের ওপর ফুলের মালাটা ছুঁড়ে দিয়ে বলে গেলেন, প্রথার সমাপ্তি ঘটল, বাকিদের ছেড়ে দাও, মারাংকে আবার ঘুম পাড়িয়ে দাও। পিউ আর সহ্য করতে পারল না কিছু। ধীরে ধীরে বাঁধনের কোলেই অজ্ঞান হয়ে ঢলে পড়ল। সায়ক ধপাস করে সেখানেই বসে পড়ল। গৌণ পূজারীর নির্দেশে একদল লোক অমিত আর পিউয়ের বাঁধন খুলে দিতে লাগল। তারপর সে মাথা নিচু করে কিছুটা অনুশোচনার সুরেই সায়কের সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কাপড়টা ঝাঁপ দিয়ে বলল, মৃতদেহ আপনারা নিয়ে যেতে পারবেন না। সব সাধনায় মারাং গুরুর থেকে আমাদের মৃতপ্রায় সন্তানের জীবন ভিক্ষা আর এনার ভোগের প্রয়োজন। আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু প্রথা সম্পূর্ণ না হলে আরও 1 বছরের অপেক্ষা করতে হতো। আর এই বছর আমাদের সন্তানের মৃত্যু হতো। কোথাও না কোথাও তো মৃত্যু লেখাই ছিল। আমরা ক্ষমা প্রার্থী। 4 জন লোক বিজয়ের মুন্ডহীন দেহটা কাঁধে তুলে নিয়ে একটা ছাউনি দেওয়া ঘরের ভিতরে নিয়ে চলে গেল। ঠিক তার বাইরে একটা পাথরের উপর 2টো ধারালো অস্ত্র শান দেওয়ার কাজ চলছে। বিজয়ের মুন্ডটা যেন হাঁ করে সায়ককে গিলে খাচ্ছে। রক্তিম হয়ে আসা 2টো চোখ থেকে মণি যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। সেই চোখের দৃষ্টিতে যেন প্রশ্ন, এটা কি হলো সায়ক? এরকম তো কথা ছিল না। পিছনের থেকে আওয়াজ এলো, স্যার এবার কি হবে? ঘটনার আকস্মিকতায় যার পর নাই অবাক হয়ে অমিত বিজয়ের মুন্ডটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু সায়কের মুখের আদলটা ধীরে ধীরে বদলে গেল। কেউ সেটা দেখতে পেল না। তার অবাক হয়ে চেয়ে থাকা মুখটাই ধীরে ধীরে প্রকট পেল একটা নিষ্ঠুর ঠান্ডা প্রতিশোধের ক্রূর হাসি। সাল 2025, বাগবাজার ঘাটের
অম্বিকাচরণের বাড়ি। ছোট্ট খাটের উপর শুয়ে আছেন বৃদ্ধ অম্বিকাচরণ। একটা ময়লা হয়ে যাওয়া কাঠের চেয়ারে বসে অমিত নিচু কণ্ঠে বলল, এরপর আমি আর স্যার মিলে পিউ দিদিকে নিয়ে আরণ্যক কটেজে ফিরে এলাম। স্যার তো ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট খেয়েই চলেছিল। পিউ দিদির সামনে কি করে যে মুখ দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না। তখন পিউ দিদিকে সামলানো বেশ মুশকিল হয়ে পড়েছিল। বারবার বলে চলেছিল যে বিজয় কোথায়, বিজয় কোথায়, ও এখনও ফিরে এলো না কেন। এক কথায় যেন মানতেই চাইছিল না যে সায়কদা হেরে গেছে, বিজয়কে সে বাঁচাতে পারেনি। তারপরে যখন সে একটু ধাতস্থ হয়ে বুঝল যে বিজয় সত্যিই আর নেই, তখন সে কি গালাগালি! স্যারকে একেবারে কুভাষা প্রয়োগ করে শেষ করে ফেলেছিল। তারপর হঠাৎ করেই পিউ দিদি হাসতে শুরু করলো। সে কি বিভৎস হাসি! সে যেন হাসতে হাসতে নিজের কণ্ঠনালী ছিঁড়ে ফেলতে চাইছে। তারপর স্যার আমাকে নিয়ে বাইরে এলেন। ভিতর থেকে তখনও দিদি পাগলের মতো হাসির আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। স্যার আবার একটা সিগারেট ধরিয়ে আমার কাঁধে হাত রেখে বেশ নিচু গলায় বললেন, শোন, পিউকে এই অবস্থায় বাড়ি দিয়ে আসা উচিত না। বিজয়ের তো বাবা মা কেউই আর বেঁচে নেই, একা একা থাকতে পারবে নাও। আমি আজকে রাত্রে তৎকালে ট্রেনের টিকিট কেটে পিউকে কোনো ভালো অ্যাসাইলেমে রেখে আসার ব্যবস্থা করছি। তুই পরের দিন সকালে ট্রেন ধরে সোজা বাড়ি যাবি। আমিও আসি আপনার সাথে? না, যেটা বলছি সেটা কর। আমি একটু পিউর সাথে একা থাকব। আমি ওকে একটু একলা বোঝাতে চাই। দেখি কোনো লাভ হয় কিনা। আমি স্যারের কথা মতো কাজ করলাম। সেদিন রাতের বেলা ট্রেন ধরে চলে গেলেন স্যার, আর পরের দিন ভোরবেলা আমি ট্রেন ধরে দুপুর নাগাদ হাওড়ায় পৌঁছালাম। বাড়ি ফিরে দেখি গ্রামোফোন বাজিয়ে গান শুনছেন স্যার। আমি ঢুকেই জিজ্ঞাসা করলাম, কিছু কি হলো? না, মাথাটা গেছে একেবারে। রেখে এসেছি আলিপুরে। ভাত বসাতো। বিজয়ের মুন্ডু কাটার দৃশ্যটা এখনো মাথার মধ্যে ঘুরছে জানো। স্যার নির্বিকার চিত্তে উত্তর দিলেন, সবকিছু নিয়ে বেশি ভাববি না। বিজয়ের নিয়তিতে মৃত্যুই ছিল। চেষ্টা তো কম করিনি, নিজের চোখেই তো দেখলি। নিয়তি তো আর বদলাতে পারি না। যা ভাত বসা, আমি নামিয়ে দেব। আমি স্যারকে খুব সামান্য বিষয় নিয়েও খুব ভাবুক হতে দেখেছি, কিন্তু এই প্রথম দেখলাম একটা জলজ্যান্ত মানুষ তার উপস্থিতিতে মারা গেল, অথচ স্যারের কোনো ভ্রুক্ষেপই নেই। তখন থেকেই আমার কীরকম একটা সন্দেহ হয়। তাই আমি আপনার কাছে এলাম। অনেক চেষ্টা করেছি এসব চিন্তা দূর করার, কিন্তু সম্ভব হয়নি। যত ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তত উল্টে আরও আষ্টে পিষ্টে যেন জড়িয়ে ধরেছে সেই সব চিন্তা। মাথার চুল শক্ত করে ধরে শেষের কথাগুলো বলল অমিত। সবটা শুনে অম্বিকাচরণ একটু হাসলেন। তারপর তিনি একটু উঠে বসে একটু জল খেয়ে নিয়ে বললেন, তুমি কিছুই বোঝনি অমিত। সায়ক কখনোই পিউয়ের জন্য চিন্তিত ছিল না। ও বরং চিন্তিত ছিল যে কি করে পিউকে এর পরবর্তী সময় সত্যিটা বলবে আর সেটাকে তারপর সামাল দেবে। মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। অম্বিকাচরণ বাবু বিছানা ছেড়ে উঠে হাঁটতে হাঁটতে খোলা জানালার দিকে এগিয়ে গিয়ে বললেন, প্রতিশোধ বড় ভয়ানক জিনিস জানো। অবশ্য কি বা কেন সেই প্রতিশোধ নেওয়ার প্রয়োজন পড়ল সেটা আমি জানি না। তবে তোমাদের কাছে আমি একটা কথা গোপন করেছি, আজ তোমায় বলছি। আমি যখন জওয়ান ছিলাম তখন আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম একবার। আমার দীক্ষাও ওখানেই। আমার গুরুকে ছিল জানো, স্বয়ং ব্রহ্মানন্দ আচার্য ঠাকুর।
অত্যন্ত ভদ্র এবং গুণী একজন সাধক। গুণী? এরকম পাষণ্ডের মতো প্রথা যিনি অবলম্বন করেন তাকে আপনি গুণী বলছেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরে আগে কথাটা শোনো পুরোটা। ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি আর সঙ্গে সঙ্গে চিনিয়েছি। বর্তমান সময় যোগাযোগও আছে ওনার সাথে আমার। সে যোগাযোগের সূত্রে আমি জানতে পেরেছি যে উনি বিগত 100 বছর ধরে শান্তিনিকেতনে ছিলেন না। এক ধাক্কায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অমিত। তার চোখ বিস্ফারিত। সে আমতা আমতা করে বলল, কি বলছেন আপনি এসব? তিনি দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় পদব্রজে ঘুরছিলেন। বলতে বলতে অম্বিকাবাবু ওনার দেওয়ালের এক তাকে রাখা ছোট্ট একটা বাক্স থেকে বেশ কতগুলো চিঠি বার করে বললেন, এই যে এই ডাক টিকিটগুলো দেখো। একটা উড়িষ্যা, একটা বিশাখাপত্তনম, 2টো কেরালা, একটা পুনে, একটা গুজরাট এবং সবশেষ একটা উত্তরাখণ্ড। এই যে এই শেষ চিঠিটা পড়ে দেখো। এই বলে চিঠিটা অমিতের দিকে এগিয়ে দিলেন তিনি। খাম খুলে চিঠি পড়া শুরু করলো অমিত। তাতে লেখা, বৎস অম্বিকা, আমি এই মুহূর্তে অবগত হইয়াছি যে আমার গূঢ় স্থান শান্তিনিকেতন তথা খোদ বাংলার মাটিতে তন্ত্রের অপশক্তিকে কাজে লাগিয়ে কোনো এক প্রাচীন উপদেবতার ঘুমন্ত জীবন ভঙ্গ করা হইয়াছে। আমি ইহাও জানিয়াছি যে ইহার মাধ্যমে আমার শিষ্যগণকে অত্যন্ত চতুরতার দ্বারা ব্যবহৃত করা হচ্ছে। অজান্তেই তাহারা তাহাদের পাপের ভাণ্ডার পরিপূর্ণ করিতেছে। আমাকে যাহা করিয়া হোক এই অবস্থা হইতে বাংলাকে রক্ষা করিতে হইবেই। সুতরাং আমি আমার দেশ ভ্রমণ এই উত্তরাখণ্ড ধর্মশালাতে সমাপ্ত করিয়া পুনরায় জন্মভূমির পথে যাত্রা শুরু করিলাম। আমি জানি না কি করিয়া এই বিপদের হাত হইতে আমার শিষ্যগণকে রক্ষা করিব। এর জন্য যদি আমার নিজের প্রাণ বলিদান দিতে হয় তাহা হইলেও আমি পিছু পা হইব না। কিন্তু কোনো নিষ্পাপ ব্যক্তিকে আর আমি কাহারও স্বার্থসিদ্ধির হেতু প্রাণ দিতে দেব না। তুমি কুশলে থেকো। ইতি আশীর্বাদক ব্রহ্মানন্দ আচার্য। চিঠিটা পড়েই কাঁপা কাঁপা হাতে অমিত অম্বিকাবাবুর দিকে তাকালো। সে বলল, এর মানে? এর মানে আসল পূজারী ব্রহ্মানন্দ ঠাকুর ছিলেন না অমিত, আসলে অন্য কেউ ছিল। আর হিসেব অনুযায়ী আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি নরবলি দিতে কখনোই রাজি হবেন না, যেখানে তিনি বলেছেন যে তিনি কোনো নিষ্পাপ ব্যক্তির বলি হতে দেবেন না। কিন্তু তাও উনি বিজয়কে মারলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার একবার হেসে নিয়ে অম্বিকাবাবু বললেন, বললাম না যে তুমি এখনো কিছুই বোঝনি, তুমি এখনো অবুঝ। গুরুদেবের শেষ কথাটাই ছিল যে তিনি কোনো নিষ্পাপ ব্যক্তিকে বলি হতে দেবেন না। তারপরেও বিজয়কে মারলেন, জ্ঞানত অবস্থায় মারলেন। এর একটাই কারণ, বিজয় নিষ্পাপ ছিল না। কোথাও না কোথাও এক ঘৃণ্য পাপ তার জমা ছিল, যার কোনো শাস্তি তার হয়নি। আর এই বিষয়টা খুব সম্ভবত সায়কও জানত। স্যার কি এসব জানতেন? আমার অনুমান বলছে তাই। এই বিজয়ের সাথে তোমার স্যারের খুব পুরনো কোনো একটা বিবাদ রয়েছে। আপনি কি করে? দেখো অমিত, এককালে সাধু সঙ্গ আমিও করেছি। মানুষের অন্তরে কি চলে তার খানিক আন্দাজ আমিও করতে পারি। তোমরা যেদিন আমার বাড়িতে এই ঘটনা নিয়ে এলে সেই দিন সাহেবকে দেখেই আমি বুঝেছি সে বিজয়কে বাঁচাতে আগ্রহী নয়। তার নজর
বিজয়কে এমনভাবে মারার যাতে সেটা দেখে আকস্মিক বলে মনে হয়। দেখছিলে না, তাই সে কেমন অপ্রাসঙ্গিক প্রশ্ন করছিল। যে সমস্ত উত্তর জানার কোনো প্রয়োজনই ছিল না সেই সমস্ত জানতে চাইছিল। কারণ একটাই, সে মারাংবুরুর বিষয়ে সবকিছু জেনে রাখতে চাইছিল, যাতে ফাঁক ফোকর বুঝে সে তাকে মারতে পারে। একটুখানি থেমে নিয়ে একটা সিগারেট ধরিয়ে তিনি আবার বলা শুরু করলেন। আমার যে মনে হয় ওখানে খুব সম্ভবত ঘটনাটা এরকম ঘটেছে। শায়ক আগে গিয়ে রাতের বেলা, যা মনে হচ্ছে যে তুমি যে বললে শায়ক রাতে বেরিয়েছিল, সেই সময়টাতে এসে গেছিল ব্রহ্মানন্দ আচার্যের কাছে। সেখানে গিয়ে সে আগে থেকেই বিজয়কে মুক্ত করে এবং তার কথা অনুযায়ী বিজয় যে তাকে মারতে উদ্যত হবে সেটা বলে রেখেছিল। ব্রিলিয়ান্ট থিঙ্কিং। একেবারে এক ঢিলে দুই পাখি। বিজয় মরবে আর মারাঙের 100 বলিও শেষ হবে। চমৎকার ফাঁদ। হালকা হাসলেন তিনি। ছাইদানিতে ছাই ফেলতেই তিনি দেখলেন বিস্ফারিত চোখে অমিত ওনার দিকে তাকিয়ে আছে। অমিতের উদ্দেশ্যে এবার তিনি একটি প্রশ্ন ছুঁড়ে দিলেন। আচ্ছা, পিউকে শায়ক কি করেছেন? পিউ দিদি কলকাতার বাইরেই বেশিরভাগ সময়টা কাটিয়েছে। স্যার অনেক কনফারেন্স অ্যাটেন্ড করতে বাইরে যান। শুনেছি সেই রকম কনফারেন্সেই নাকি পিউ দিদির সঙ্গে স্যারের প্রথম আলাপ। দিদির ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক ছিল আনকমন সব ঘটনা নিয়ে রিসার্চ করা। সারা বিশ্বে যত রাজ্যের ভুলভাল জিনিস হচ্ছে, যা আমাদের এই রোজকার জীবনের মাথায় আনাও দূরস্থ, সেই সব জিনিসের সন্ধান দিদি স্যারকে দিত আর স্যার লিখতেন। আবার মাঝে মাঝে স্যারও অনেক টপিক দিতেন দিদিকে। দিদির ডিপার্টমেন্টের কাজে সুবিধা হতো আর কি। সেই সূত্রেই দুজনের ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আর বিজয়কে উনি চিনেছিলেন পিউ দিদির বিয়ের পর, ওর হাজব্যান্ড হিসাবে। সত্যি বলতে তার মনে আমি না বিজয় বা পিউ কারোর জন্যই অনুশোচনা বা আফসোস দেখিনি। যেটা দেখেছি সেটা একমাত্র প্রতিহিংসা। শেষের কথাগুলো শুনে অমিত তাজ্জব বনে গেল। সে ধপাস করে আবার চেয়ারে বসে পড়ল। অম্বিকাবাবু একটা গ্লাসে কিছুটা জল ঢেলে তার দিকে এগিয়ে দিলেন। কোনো মতে সেই জলটুকু কলাধকরণ করে অমিত হাঁপিয়ে উঠল। কিছুক্ষণের চাপা একটা নীরবতা। তারপর হঠাৎ আবার অমিত প্রশ্ন করল, পিউ দিদি তাহলে কোথায়? সাল 2020, কলকাতা ফর্টিস হসপিটাল। ছোট্ট একটা মাংসের দলা সযত্নে বের করে আনলেন ডক্টর ব্যানার্জি। চাপা দীর্ঘশ্বাস ফেলল বেডে শুয়ে থাকা লোকটা। মুখের সম্পূর্ণ চামড়া মাংস প্রায় গলে গেছে। টিপটিপ করে হার্টবিটের স্বাভাবিক আওয়াজটা কম্পিউটারের স্ক্রিন থেকে ভেসে আসছে। আশেপাশের এক শ্বেত দেয়াল আর সবুজ পর্দা ঘেরা এক পরিবেশে নিজেকে উপলব্ধি করল লোকটা। একটা তীব্র ঝাঁঝালো ওষুধের গন্ধ নাকে আসছে। ডক্টর ব্যানার্জি বললেন, আরও বেশ কিছুদিন সময় লাগবে। এখনো অনেক কমপ্লিকেশনস আছে। কয়েকটা টেস্ট আরও করে তারপর 2-3 দিন অবজার্ভ করে তবে ছাড়ব। খপ করে হাতটা ধরে ফেলল সেই লোকটা। খুব ধীর কণ্ঠে ডাক্তারকে বলল, আমার চেহারাটা আমি বদলাতে চাই ডাক্তার, আপনি পারবেন? তার জন্য তো অনেক টাকার দরকার মিস্টার। আপনার কাছে কি আছে? কত লাগবে? আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। আমি শুধু আমার চেহারা বদলাতে চাই। ডাক্তার বেশ ফাঁপড়ে পড়লেন। এই কেমন অদ্ভুত পেশেন্ট! রোগীরা আগে ফিস জানে, তারপর ট্রিটমেন্ট করায়, আর এ যে কোনো মূল্যে করাতে চাই। স্ট্রেঞ্জ। ডাক্তার চিন্তা ভাবনা করছেন দেখে লোকটা আবার বলল, আমি ন্যায় চাই না ডাক্তার, আমার প্রতিশোধ চাই।
সেই জন্য আমি আমার সম্পূর্ণ সম্পত্তি লিখে দেব। আপনি শুধু এমন ব্যবস্থা করুন যাতে আজকে এই হাসপাতালেই মারা যায় অনুভব সেন, আর জন্ম নেয় এক দ্বিতীয় মানুষ। আপনি যা চাইবেন আমি তাই দেব। 50 লাখ। কাজের আগে 50%, কাজের পর 50। আমি আপনাকে পুরোটাই অ্যাডভান্স করবো ডাক্তার, কিন্তু যদি কাজ শেষে আমার মনোপুত না হয় তাহলে কিন্তু আমি আপনাকে খুঁজে খুঁজে বের করে মারব। ডাক্তার এবার একটু ঠোক কিনলেন। এই যে রীতিমতো থ্রেড, তবু 50 লাখ টাকা পাওয়া যাবে জেনে তিনি কাজটা করতে আপত্তি করলেন না। ফর্টিস হসপিটালের স্পেশাল প্লাস্টিক সার্জেন্ট বিভাগের হাতে তিনি তুলে দিলেন পেশেন্টকে। ডাক্তার ব্যানার্জি তাকে এই বিভাগে প্রবেশের পূর্বে একবার জিজ্ঞেস করলেন, আপনি কি ঠিক প্রতিশোধ না ন্যায়ের কথা বলছিলেন যেন? চাপা কণ্ঠে পরিষ্কার উত্তর এলো, আপনি যদি আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হতেন আমি তাও আপনাকে বলতাম না। আপনাকে টাকা দিচ্ছি, আপনি কাজ করবেন। এই বলে তাকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন ডক্টর ব্যানার্জি। দীর্ঘ 10 ঘন্টা ধরে চলেছিল অপারেশন। মাথার চুল থেকে শুরু করে এক একটা চামড়ার ভাঁজ পরিবর্তন হয়েছিল অনুভবের মুখের। 11তম ঘন্টায় দুজন নার্সের সাহায্যে সে ধীরে ধীরে হেঁটে হেঁটে একটা আয়নার সামনে এসে দাঁড়ালো। তার চোখের মণি থেকে শুরু করে মুখের রং, চামড়ার প্রতিটা ভাঁজ, প্রতিটা অ্যালাইনমেন্ট সব বদলে গেছে। অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে অনুভব। পিছন থেকে ডাক্তার ব্যানার্জির আওয়াজ শুনতে পায় সে, কেমন লাগছে নিউ লুক মিস্টার সায়ক চ্যাটার্জি? হ্যাঁ, এই সায়ক চ্যাটার্জি আমাদের গল্পের মূল ব্যক্তি, যার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। আয়নায় দেখতে লোকটা বর্তমান সময়ের বিখ্যাত ফ্রিল্যান্স লেখক এবং তন্ত্রের রিসার্চ সায়ক চ্যাটার্জির মতো দেখতে। ডাক্তার ব্যানার্জি এগিয়ে এসে বললেন, কয়েকটা মেজর ক্ষতস্থান ঢাকতে হবে জাস্ট, তারপর শেষ মাস তোমার ভোকালে কাজ করব। আর সামনের সপ্তাহের মধ্যে তোমার নতুন পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স সবই পেয়ে যাবে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড সায়ক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমরা তোমার সুবিধের জন্য একটা বেয়ারিশ লাশকে অনুভব সেনের মতো রূপ দিচ্ছি, এতে তোমার দেহটাও আইনত কনফার্ম হয়ে যাবে। আমার অ্যাকাউন্টের থেকে 10 লাখ টাকা তুলে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন। আমি নতুন অ্যাকাউন্ট বানালে ওটা আমায় দেবেন, আর বাকি টাকাটা আমার বাবার অ্যাকাউন্টে দিয়ে দিন। আর জানিয়ে দেবেন তাদের ছেলে আর বেঁচে নেই, আমার কাউকে লাগবে না। আমি আমার শোধ নিজে তুলব। বলছিলাম কি যে আপনার বাবা মাকে অন্তত সত্যিটা। সায়ক চ্যাটার্জির মা বাবা ছোটবেলায় মারা গেছেন। অনুভব সেনের মা বাবাকে খবর দিয়ে দেবেন অপারেশন টেবিলে তাদের ছেলে মারা গেছে। 10 লাখ টাকার কথা উঠলে বলবেন অনুভব দিয়েছিল অপারেশন ফিজ হিসাবে, সাকসেস হলে আরো 10 দেবে বলেছিল। আপনার বুদ্ধিমানে তো পুরো আগুন। একবার শুধু হাসলো সাহেব। এতটা ইম্প্রোভাইজেশন যে ডাক্তার নিজে থেকে করবে সেটা সে আশা করেনি। আয়নার দিক থেকে ফিরে নিজের মুখের নরম চামড়ার উপর হাত বোলাতে বোলাতে সায়কের মুখে এক পৈশাচিক হাসি খেলে যায়। সেই হাসি যেন পার্থিব কোনো মানুষের স্বাভাবিক সত্তাকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। সাল 2035। একটা পুরনো জরাজীর্ণ পড়ার ঘর। টিকটিক করে দেওয়াল থেকে টিকটিকিটা ডেকে উঠল। টেবিলে রাখা দাবার বোর্ড থেকে সাদা রঙের রাজার ঘুঁটিটা হাতে ডলতে ডলতে লোকটা বলতে লাগলো, আমি তখন ঠিক সায়ক চ্যাটার্জি ছিলাম না জানো। মানে এই আজকে তুমি আমাকে যেমন দেখছো, আমি তখন একজন বড় বিজনেসম্যানের ছেলে ছিলাম। আমার একজন প্রেয়সী আছে, হ্যাঁ এখনো আছে। তার নাম শ্রেয়া। খুব ভালোবাসতাম ওকে, নো ডাউট।
এখনো একই রকম বাসি। মেয়েটা অনাথ ছিল জানো, যার জন্য আমার ভালোবাসাটাই ওর কাছে সবচেয়ে দামি ছিল। তবে আমার বাবা আর শ্রেয়াকে একদমই পছন্দ ছিল না। তার একটাই কারণ, শ্রেয়ার গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু ওর মুখশ্রী ছিল বেশ সুন্দর। কিন্তু শুধু শ্যামলা বলে সে কোনো জায়গায় পাত্তা পেত না। তার দেহের গঠন যে কোনো পুরুষের পৌরুষ জাগ্রত করতে সক্ষম। তখন আমাদের কলেজের ফাইনাল ইয়ার, আমরা দুজন মিলে গেলাম শান্তিনিকেতন। বাড়িতে একরকম মিথ্যে বলেই বেরিয়েছিলাম। বলেছিলাম বন্ধুদের সঙ্গে যাচ্ছি। সেখানে আমাদের প্রথম দোল উৎসব কাটানো। সে কি আনন্দ, সুখের সময়। মনে হলো জীবনে এর যে ভালো কিছু হতেই পারে না। রং বেরঙের জগতে ভেসে উঠলাম আমরা। শান্তিনিকেতনে তো অবাধ রং মাখামাখি চলে, তুমি তো দেখেছ। ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই একসাথে খেলে। কিন্তু রবি ঠাকুর হয়তো স্বপ্নে কল্পনা করেননি এরকম দিনেই কারোর রঙিন জীবন চিরতরের জন্য সাদা কালো বোর্ডের মতো সীমিত হয়ে যাবে। আমরা আমাদের মতো খেলছিলাম। হঠাৎ দেখলাম একদল মদ্যপ ছেলে এসে জোর করে শ্রেয়ার শরীরে যেন রং মাখাতে চাইছে। শ্রেয়া তাদের স্পর্শেই বুঝে গেছিল তাদের উদ্দেশ্য কি রয়েছে। আমি দেখলাম ওরা 4-5 জন মিলে জোর করে শ্রেয়ার শরীরের বিভিন্ন অনাবৃত অঙ্গে রং লাগানোর অছিলায় যৌনতার সুখ নিতে চাইছে। আমি এগিয়ে যেতে যেতে তাদের মধ্যে পান্ডা গোছের লোকটাকে বলতে শুনলাম, এত সেক্সি একটা ফিগার বানিয়েছো, আর শরীরে আলকাতরা। একটু রং লাগিয়ে নাও শোনা, এসো। খিলখিল করে হাসতে হাসতে লোকটা হাতে চেপে রাখা সাদা খুঁটিটা ধরে বলল, ওই ছেলেটাই ছিল বিষয়, তোমার আদরের পিউ দিদির বর। বুঝলে অমিত, অবশ্য তখন তারও কম বয়স ছিল। আর ওই অনুভব সেন ছিলাম আমি। এরপর আমি এগিয়ে গিয়ে বিজয়কে ঠাটিয়ে একটা চড় মেরে বলেছিলাম যে আর একবার ধরলে ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। আমি আর কোনো কথা না বাড়িয়ে শ্রেয়াকে নিয়ে সেখান থেকে চলে আসি। তবে যদি একবার পিছন ফিরে বিজয়ের মুখের ক্রূর ভঙ্গিটা দেখতাম, তবে বুঝতাম হয়তো এর বিপরীতে কি হতে পারে। কিছুটা থামল সায়ক। পাশে রাখা একটা ঠান্ডা জলের বোতল থেকে ঢকঢক করে কিছুটা জল গলাধকরণ করে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল। অমিত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এরপর কি হলো? কি আর হবে, ওই সিনেমায় যা হয়। আমার খুব শখ ছিল যে ও আর আমি সোনাঝুরিতে খোলা আকাশের নিচে রাতে শুয়ে আকাশের তারা গুনব। সবকিছু ঠিকঠাক হলো তাই। তবে সেটাই ছিল আমাদের ভুল। কোপাই নদীর ধারে কুলকুল জলধারার আওয়াজকে সাক্ষী রেখে আমি আর শ্রেয়া তার পারে শুয়ে রাতের নক্ষত্ররাজির শোভা দেখছিলাম। সেই মুহূর্তটা এখনো আমার মনের কোণে রয়েছে। চাঁদের রূপলি আলোয় আশেপাশের পরিবেশের মাদকতা আমরা ভীষণ অনুভব করছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম 5টা ছায়া আমাদের উপর এসে পড়ল। আমরা উঠে বসতেই আমার মাথায় একটা সজোরে কিসের বাড়ি এসে পড়ল। একটা তীব্র যন্ত্রণা আমার মাথা থেকে সারা শরীরে খেলে গেল, আর এক নিমেষের মধ্যে আমার চোখের সামনেটা অন্ধ
অন্ধকার হয়ে গেল। যখন আমার জ্ঞান এলো, দেখলাম আমি কোপাই নদীর জলের ধারে ভিজে স্যাঁতস্যাঁতে একটা জমিতে উপুড় হয়ে পড়ে আছি। আমার পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে 3টে ছেলে, আর আমার সামনে আমার ভালোবাসার লজ্জা হরণ করছে ওই বিজয়। শ্রেয়ার 2 হাত 2 দিকে ফেলে তাতে পা দিয়ে পিষছে 2 জানোয়ার। যন্ত্রণায় ব্যথায় কোকিয়ে উঠছে শ্রেয়া। আমার কানে শ্রেয়ার কান্না ভেজা আর্তনাদটা বারবার ভেসে আসতে লাগলো। আমি ঘেন্নায় আর কষ্টে মুখ নামিয়ে ফেললাম। অনেক চেষ্টা করলাম উঠে দাঁড়াতে, কিন্তু আমার উপরে দাঁড়িয়ে থাকা 3 জন পাষণ্ড যেন অসুরের শরীর ধারণ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর বিজয় যখন কাজ শেষ করে উঠল, তখন সে আমার সামনে বিজয়ীর মতো এসে দাঁড়িয়ে প্যান্টের চেন আটকাতে আটকাতে বলল, কিরে, তুই নাকি আমার মুন্ডু কেটে নিবি? হ্যাঁ, এইবার শ্রেয়ার মুখ চেপে কান্নার স্বরটা তখনও আমার কানে একটা দগদগে ঘায়ের মতো বাজছে। আমি আমার নিজের বুকে পাথর রেখে ওকে জিজ্ঞেস করলাম, তুই কি ওকে বিয়ে করবি? ভালোবাসবি ওকে? আর এই কথা শুনে শ্রেয়ার হাত চিপে থাকা 2 জানোয়ার তেড়ে এলো আমার দিকে। বিজয় অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ওদের থামিয়ে দিল। তারপর আমার সামনে ঝুঁকে পড়ে আমাকে ভালো মতো দেখে নিয়ে একটা থুতু আমার ঠিক সামনের মাটিতে ফেলে দিল। তারপর সেটা হাত দিয়ে দেখিয়ে বলল, এটা দেখছিস, এই বিজয় জয়সওয়াল কোনো মেয়েকে ইউজ করার পর তার কাছে সেই মেয়ের দাম ঠিক এর সমান হয়। হ্যাঁ, আর এই আলকাতরাকে আমি বিয়ে করবো? আমি তো শুধু রকারটা দেখালাম রে, সকালের থাপ্পড়টার বদলা নিলাম। দ্বিতীয়বার কাউকে থাপ্পড় মারার আগে তুই অন্তত 2 বার ভাববি। আমি রাগে আমার 2 হাত মুঠো করলাম। বিজয় আমার চুলের মুঠিটা ধরে আমার মুখটা তুলে বলল, তুই শালা এরকম ধবধবে ফর্সা, তো চয়েস তো বাজে কেন বলতো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে ওর সমান করে দিয়ে ভালো হবে না? কিরে, দে 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 দেখি দে। এই বলে সে হাত বাড়িয়ে পাশের ছেলেটার থেকে কি একটা চাইল। ছেলেটা তার পকেট থেকে একটা বড় কিচেন নাইফ বের করে তার হাতে দিল। বিজয় সেই ছুরি হাতে নিয়ে আমার মুখের ওপর বোলাতে বোলাতে বলল, দেখি দেখি, আমার মুন্ডু কাটবি তুই? হ্যাঁ, মুন্ডু কাটবি তুই, তাই না? বেশ, আমি তোর মুন্ডুটা কাটবো না, কিন্তু তোর মুন্ডুটাকে আর মুন্ডু রাখবো না। এই বলে সে যথেচ্ছভাবে সেই ছুরি আমার মুখের ওপর চালাতে লাগলো। দেখ 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 কি করছি দেখ। আহা, নড়ে না নড়ে না, আস্তে আস্তে আস্তে, ছটফট কর না। আমার মুখ থেকে রক্তধারা বইতে শুরু করলো। সবশেষে
তার রাগ ঠান্ডা হলে সে হাঁপিয়ে উঠে তার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল। সব গোটা, চল চল চল, কাজ হয়ে গেছে, চল। আর মুখ থেকে তখনও রক্ত গল গল করে পড়ছে, কিন্তু আমি তাও উঠে আগে নিজের জ্যাকেট খুলে শ্রেয়ার শরীর ঢাকলাম। তার কাছে গিয়ে দেখলাম তার শরীরের উপর যথেচ্ছ অত্যাচার হয়েছে, প্রচুর রক্তপাত তারও হয়েছে। তবে ভগবান একটা বিষয়ে সহায় ছিল, যে শান্তিনিকেতন সাধারণ হাসপাতাল কাছাকাছি ছিল। আমি ওই অবস্থায় তাকে কোলে নিয়ে সেখানে ছুটে যাই। প্রাথমিক চিকিৎসা ওখানেই পেয়েছিলাম, কিন্তু আর একটা খবর ওখানে পেয়েছিলাম, আর একটা খবর। শ্রেয়া অত্যধিক রক্তক্ষরণে মারা গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হলো নিজের কোনো একটা অঙ্গ যেন দেহ থেকে কেটে বাদ দিয়ে দিল কেউ। তবে তবে আমি ওকে আমার থেকে কখনোই আলাদা করিনি। কথাটার মানে ঠিক বুঝল না অমিত, কিন্তু সায়ক কোনো প্রশ্নের অবকাশ না দিয়ে এক নাগারে বলে চলল, কলকাতায় ফোর্টিস হসপিটালে আমায় বাবা মা ভর্তি করালো, আর সেখান থেকেই শেষ হলো অনুভব সেনের জীবন, আর শুরু হলো সায়ক চ্যাটার্জির যাত্রা। শ্রেয়াকে নিয়ে এলাম এই বাড়িতে, রেখে দিলাম চিরতরের জন্য আমার কাছে। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বিজয়ের মুন্ডু আমি দেহ থেকে আলাদা করবই। এবার বলো, আমি কি কিছু ভুল করেছি অমিত? গল্পটা থামিয়ে একটু বিরতি নিল সায়ক। অমিত এতক্ষণ যেন হৃদস্পন্দন হাতে ধরে ঘটনাটা শুনছিল। রাগে ঘেন্নায় তার নাক কুঁচকে গেছিল। সায়ক আবার কালো ঘুটিগুলোর ওপর হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, এবারে আশা করি আমার এই ঘুটিগুলোর সংকেত বুঝেছ? ওই সাদা রাজা হলো বিজয়, এই কালো ঘুটি হলো শ্রেয়া আর অনুভব। আর এই যে সাদা পরে, এটা হলো সায়ক, যে চাইলেই বাঁচাতে পারত বিজয়কে, কিন্তু না 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 না, আসলে অনুভব আর সায়ক যে একই লোক, সেটা আর বিজয় কি করে জানবে বল? পিউয়ের বিয়ের দিন ওকে দেখা মাত্রই আমার গাটা রি রি করে উঠেছিল। সেদিন থেকেই এই ভদ্র জানোয়ারটাকে মারার আসল টাইমের অপেক্ষায় ছিলাম আমি। হ্যাঁ, হাসিতে ফেটে পড়ল সায়ক। সেই হাসির সুর বন্ধ ঘরের মধ্যে যেন প্রতিধ্বনিত হয়ে অমিতের কানে বারবার আঘাত করছিল। অমিত একটা ঢোক গিলে জিজ্ঞেস করল, শ্রেয়া দিদিকে বললেন যে আপনি আপনার কাছেই রেখে দিলেন, তো সে কোথায় এখন? আগে এর উত্তর দাও তুমি। ট্যাক্সিডমি বোঝো? না, কি হয় সেটা? এসো আমার সাথে, এসো। একটা অদ্ভুত চওড়া হাসি হেসে কথাটা বলল সায়ক। অমিত যেন পাথরের মতো সায়কের কথাগুলো শুনল। মন্ত্রমুগ্ধের মতো সায়কের পিছু পিছু যেতে লাগলো। সায়ক আবার তার মাউথ অর্গান হাতে তুলে নিয়ে বাজাতে বাজাতে চলতে শুরু করলো। সেই সুরে
একটা যেন করুণ আর্তনাদ রয়েছে। এই সুরটাই সায়ক বাজাতো রোজ রাত্রে। গত 15 বছর ধরে এই সুরটাই প্রতি রাত্রে শুনেছে অমিত। সিঁড়ি দিয়ে সায়ক উঠে চলল 3 তলায়। আজকের আগে এই 3 তলায় অমিত কোনোদিনই আসেনি, প্রয়োজন পড়েনি। আজকে উঠে চলল। প্রাচীন রাজবাড়ি, ভাঙাচোরা দেওয়াল, সায়কের অদ্ভুত মাউথ অর্গানের সুর, দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ, সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশের সৃষ্টি হয়েছে। 3 তলায় একটাই মাত্র ঘর, বাইরের থেকে তালা বন্ধ। সায়ক মুখের অদ্ভুত মাউথ অর্গানটা ব্যালেন্স করে চাবি দিয়ে দরজা খুলল। সাথে সাথে মুখটা রুমাল চাপা দিল। সায়ক হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকল। একটা নীলচে মিহি আলো ঘরের মধ্যে রয়েছে। অমিত দেখল একটা কালো ছায়ামূর্তি কোলের মধ্যে আরেকটা দেহ নিয়ে বসে আছে। খোলা চুলে কালো মূর্তিটা অদ্ভুতভাবে গোঙাচ্ছে। ঘরের আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে আছে মল, মূত্র আর কিছু খাবারের উচ্ছিষ্ট। মুখটা বোঝা যাচ্ছে না দূর থেকে। সায়ক ডেকে বলল, এসে দেখে যাও অমিত, চিনতে পারো কিনা। অমিত মৃদু পায়ে এগিয়ে এসে মুখটা দেখেই আঁতকে উঠে চিৎকার করে বলল, এ কি? এ তো পিউ দিদি। পিউয়ের মিষ্টি মুখটার কি বিভৎস অবস্থা হয়েছে। তার 2 হাত আর 2 পা লোহার শেকল দিয়ে বাঁধা। অমিতের হাত পা যেন কাঁপছে। পিউয়ের মুখটা শুকিয়ে একটা ছুঁচলো চোঙের মতো হয়ে গেছে। একটা কৃত্রিম হাসি 2 কান অবধি পৌঁছে গেছে। অমিত পিছন ফিরে সায়কের দিকে তাকাতেই সায়ক বলল, কিছুতেই বিশ্বাস করছিল না যে বিজয় মারা গেছে, তাই বাধ্য হয়ে এখানে রাখতে হলো। ভাগ্যের পরিহাস দেখো অমিত, এখন আমার শ্রেয়াকেই ও নিজের বিজয় মনে করে। কি সুন্দর ওকে কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ, ওকে আদর করে দেয়, ওর চুলে হাত বুলিয়ে দেয়। শুধু দুষ্টুমি করে বলে একটু বেঁধে রাখতে হয়, এই যা। অমিত বুঝল পিউকে এভাবেই বাঁচিয়ে রেখেছে সায়ক। মানব ইতিহাসের সবচেয়ে ক্রূরতম প্রতিশোধ। যৎসামান্য খাবার খেতে দেয়, এই ঘরেই খায়, এই ঘরেই প্রাকৃতিক কাজকর্ম সারে। কত বছর সূর্যের আলো পায়নি মেয়েটা। চুলের মধ্য দিয়ে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। হাত পায়ের শিরা দৃশ্যমান হয়ে গেছে। মুখে চুলে এঁটো খাবারের উচ্ছিষ্ট লেগে আছে। দাঁতগুলো কেউ যেন যত্ন করে কৃষ্ণবর্ণের আবরণে ঢেকে দিয়েছে। আর তার কোলে ওটাই শ্রেয়া। দ্বিতীয়বারের জন্য অবাক হলো অমিত। পাথরের মতো কাঠ হয়ে শুকিয়ে আছে একটা দেহ। সেই দেহের ভিতর একটা গর্ত আছে, ঠিক যেই স্থানে মানুষের পাকস্থলী থাকে। স্টাফিং মতো করা আছে সেই জায়গাটা। সায়ক ওখানে খাবার দিয়ে দেয়, আর সেখান থেকেই খায় পিউ দিদি। একেই বলা হয় ট্যাক্সিডমি। পেটের ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে নিয়ে স্টাফিং স্টোর করা। এত নিষ্ঠুর প্রতিশোধ হয়তো মানব ইতিহাসে কখনো কেউ দেখেনি, আর দেখবেও কিনা সন্দেহ। অমিত সেখানেই হড়হড় করে বমি করতে শুরু করলো। সায়ক পেছন থেকে বলল, আরে অমিত বাবু, এখানেই বমি করে দিলে? এসব এখন কে পরিষ্কার করবে? মুখ থেকে ক্রমাগত কষ আর লালা গড়িয়ে পড়ছে অমিতের। সে 1 পা 2 পা করে দরজার দিকে এগোতে থাকল। সায়ক আবার সেই মাউথ অর্গান মুখের কাছে এনে বলল, এটা বাজিয়ে আমি রোজ রাতে আমার পিউ সোনা আর ওর বিজয় ওরফে শ্রেয়াকে ঘুম পাড়িয়ে দিই।
শায়ক আবার সেই সুর বাজাতে শুরু করল। অমিত দেখল সেই সুরের ছন্দে এদিক ওদিক মাথা দোলাতে লাগলো পিউ। মুখ থেকে বের করলো এক অস্ফুট গোঙানি। আর সহ্য করতে পারল না সেই দৃশ্য অমিত। দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এক ছুট লাগালো। কোথায় যাবে, কি করে যাবে সে জানে না। সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নেমে প্রধান দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে উত্তাল বেগে সে ছুটছে, অবিশ্রান্ত গতিতে সে ছুটছে, কিন্তু মাথায় ঘুরছে পিউ দিদির সেই মাথা দোলানো, আর তাকে যেন পিছু ধাওয়া করে তার চেয়েও দ্রুত বেগে ছুটছে সেই আদিম সুর। আপনারা শুনলেন লেখক অর্ণব ঘোষের কলমে মাসান গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের নাট্যরূপ করেছেন বর্ষা। গল্পের সূত্রধার ও কথক আমি, অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, পার্থ মুখার্জি, রিতম মুখার্জি, সুজন ঘোষ, কুন্তল ভট্টাচার্য, পূজা চক্রবর্তী, প্রভাকর চক্রবর্তী, বর্ষা ও হ্যাপি। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ, সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত, প্রচ্ছদ নির্মাণ করেছেন সৌমদীপ গুঁই। গল্পে ব্যবহৃত মাউথ অর্গানটি বাজিয়েছেন দীপ্যমান ভট্টাচার্য। পর্ব পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। গল্পের প্রথম পর্বটি এখনও যদি না শুনে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আমাদের প্রথম পর্বটি অবশ্যই শুনে নিন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে পরিচিত মহলে গল্পটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই শুনতে থাকবেন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।